তুমি এই কাজটা কিভাবে করতে পারলে আপু? আপু ডাকবে না আমাকে, আমি এখন তোমার স্ত্রী। আমার মাথা কাজ করছে না, এসব কি হচ্ছে? যা হচ্ছে ভালোই হচ্ছে, তুমি শান্ত হও। ফুলশয্যার সাজানো ঘর, লাল বেনারসি পরে বিছানায় বসে আছে নদী। আয়ান সারা ঘর পায়চারি করছে। তার চোখে মুখে চরম বিরক্তি আর অবিশ্বাস। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলো সে মেলাতে পারছে না। রুহির সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ রুহির পরিবার থেকে বিয়ে ভেঙে দেওয়া হলো। আর দুই পরিবারের সম্মান বাঁচাতে দাদির সিদ্ধান্তে নদীর সাথে তাকে কবুল পড়তে হলো। শান্ত কিভাবে হব? তুমি সারা আপুর বেস্ট ফ্রেন্ড, তোমার সাথে আমার বিয়ে, এটা কেউ স্বাভাবিকভাবে নিতে পারে? দাদি তো স্বাভাবিকভাবেই নিলেন, আব্বু আম্মু তো মেনে নিল, শুধু তোমারই সমস্যা হচ্ছে। সমস্যা হবে না, তুমি আমার থেকে 2 বছরের বড়। ছোটবেলা থেকে তোমাকে আমি আপু ডেকে আসছি। বয়স কোনো বিষয় না, আর আমি তোমাকে কখনো আমাকে আপু ডাকতে বলিনি, তুমি নিজেই ডাকতে। তাই বলে তুমি চুপচাপ কবুল বলে দিলে, একবারও প্রতিবাদ করলে না? পরিস্থিতি তো তুমি নিজেই দেখলে, রুহি যখন বিয়ে ভেঙে দিল তখন কি করার ছিল বলো? দুই পরিবারের এত বড় অপমান আমি তো মেনে নিতে পারি না। তাছাড়া দাদি যখন বললেন আমি না করতে পারিনি। দাদি বললে তুমি সব করবে, নিজের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তুমি এভাবে নিয়ে নিলে? নিয়ে তো নিয়েছি, এখন আর এইসব নিয়ে ভেবে লাভ নেই। রাত অনেক হয়েছে, তুমি শুয়ে পড়ো। নদী খুব শান্ত গলায় কথাগুলো বলল। তার চোখে মুখে কোনো অনুশোচনা বা ভয় নেই, বরং একটা অদ্ভুত তৃপ্তি লুকিয়ে আছে। আয়ান সোফায় গিয়ে বসলো। তার মেজাজ চরম খারাপ। সে নদীর দিকে আর তাকালো না। ঘরটা একদম শান্ত হয়ে গেল। নদীর ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল। সে অনেক বছর ধরে এই দিনটারই অপেক্ষা করছিল। আয়ানকে সে নিজের করে পেয়েছে, এটা যেন তার কাছে স্বপ্নের মতো। আমি সোফাতেই ঘুমাবো, তুমি বিছানায় ঘুমাও। সোফায় কেন ঘুমাবে? বিছানা তো অনেক বড়, তুমি এক পাশে ঘুমাও, আমি অন্য পাশে ঘুমাবো। আমার সোফাতেই ভালো লাগবে, তুমি ঘুমাও, আমাকে ডিস্টার্ব করো না। জেদ করো না আয়ান, কাল সকালে উঠে তোমার ঘাড় ব্যথা করবে। আমার ঘাড় ব্যথা করুক আর যাই করুক, তাতে তোমার এত চিন্তা করার কিছু নেই। তুমি আমার স্ত্রী হিসেবে এই ঘরে আসনি, পরিস্থিতির শিকার হয়ে এসেছো, এটা মনে রেখো। পরিস্থিতি যাই হোক, কবুল তো আমরা দুজনেই পড়েছি, তাই না? আমি বাধ্য হয়ে পড়েছি। আমিও তো বাধ্য হয়ে পড়েছি, তাই বলি কি বিয়ে মিথ্যা হয়ে গেল? আমার সাথে তর্কে যেও না, আমি ঘুমাচ্ছি। এসি কমানো আছে, তোমার ঠান্ডা লাগতে পারে। আমার কিছু লাগবে না। নদীর কথার কোনো জবাব না দিয়ে আয়ান সোফায় শুয়ে চোখ বন্ধ করলো। নদী কিছুক্ষণ আয়ানের দিকে তাকিয়ে রইল। তার খুব ইচ্ছে করছিল আয়ানের কাছে গিয়ে ওর চুলে হাত বুলিয়ে দিতে, কিন্তু সে জানে এখন তাড়াহুড়ো করা ঠিক হবে না। আয়ান এখনো ঘোরের মধ্যে আছে, ওকে সময় দিতে হবে। মাঝরাতে আয়ানের শীতে ঘুম ভেঙে গেল। সে দেখলো তার গায়ের ওপর একটা ভারী কম্বল দেওয়া। বিছানার দিকে তাকিয়ে দেখলো নদী গুটিসুটি মেরে শুয়ে আছে। আয়ান বুঝতে পারলো নদী নিজের কম্বলটা তাকে দিয়ে দিয়েছে। অদ্ভুত মেয়ে, নিজে শীতে কষ্ট পাচ্ছে আর আমাকে কম্বল দিয়ে রেখেছে। আয়ান উঠে গিয়ে কম্বলটা নদীর গায়ে ভালো করে জড়িয়ে দিল। নদীর মুখের দিকে তাকিয়ে তার ভিতরটা একটু কেঁপে উঠল। ঘুমন্ত অবস্থায় নদীকে অসম্ভব সুন্দর লাগছে। আয়ান দ্রুত চোখ সরিয়ে নিয়ে আবার সোফায় গিয়ে শুয়ে পড়ল। রাত গড়িয়ে সকাল হলো। জানালার পর্দা সরিয়ে ভোরের আলো ঘরে এসে পড়ল। আয়ান চোখ খুলে দেখলো নদী আগেই উঠে গেছে। উঠে পড়েছো? ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। আমার চা লাগবে না। তুমি এই শাড়ি কোথায় পেলে? সারা দিয়েছে, আমার তো কোনো কাপড় আনা হয়নি, তাই ও নিজেই একটা শাড়ি পরতে দিল। শোনো, কাল রাতে যা হয়েছে তা নিয়ে আমি এখন কথা বলতে চাই না, কিন্তু তুমি ভেবো না যে আমি তোমাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। আমি তো তোমাকে জোর করছি না মেনে নেওয়ার জন্য, তুমি সময় নাও। সময় নিলেও কিছু বদলাবে না। সেটা সময়ই বলে দিবে। আপাতত তুমি বাথরুমে যাও। দরজায় টোকা পড়লো। আয়ান গিয়ে দরজা খুলতেই দেখলো নীলা ভাবি দাঁড়িয়ে আছে। নীলার হাতে চায়ের ট্রে, তার মুখে দুষ্টু হাসি। দেবর সাহেব, ঘুম ভাঙলো তোমাদের? ভাবি, তুমি এত সকালে? সকাল কোথায়, বেলা তো 10টা বাজে। নতুন বউ কোথায়? আমি এখানে ভাবি। বাহ, শাড়িতে তো তোমাকে দারুণ লাগছে নদী। সারা ঠিকই বলেছিল, এই শাড়িটা তোমার গায়ে বেশি মানাবে। ধন্যবাদ ভাবি। চা নাও দুজন, আর নিচে সবাই অপেক্ষা করছে, নাস্তা রেডি। আমি একটু পরে আসছি। বেশি দেরি করো না, দাদি বসে আছেন।
নীলা ভাবি চলে যাওয়ার পর আয়ান চায়ের কাপ হাতে নিল। নদীও নিজের কাপ নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দুজনের মধ্যে নীরবতা কাজ করছে। আয়ান বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর সে রেডি হয়ে বের হলো। নদী আর আয়ান একসাথে নিচে নামলো। ডাইনিং টেবিলে বিশাল আয়োজন। পুরো পরিবার একসাথে বসে আছে। দাদি, রফিক আহমেদ, সালমা বেগম, সারাহ, সাজ্জাদ, ফাহিম, নীলা, রাশেদ চাচা, মিনা চাচি, আসমা ফুপু, তারিক ফুপা সবাই উপস্থিত। এমনকি নদীর বাবা কামাল হোসেন আর মা ফরিদা বেগমও আছেন। আয়ান আর নদী, এদিকে আয়, বস। আয়ন বাবা, এখানে বস। নদীমা, তুই আমার পাশে বস। নদী, তোকে আজ খুব সুন্দর লাগছে। আমার বাড়িটা একদম কপাল করে এসেছি। আপু প্লিজ শুরু করো না। আরে শ্যালক সাহেব, লজ্জা পাচ্ছে। নতুন বিয়ে করলে একটু এমনই হয়। আমার ভাই তো কাল রাত থেকে শকে আছে। রুহির বদলে নদীকে দেখে ওর মাথা কাজ করছে না। তুমি চুপ করো তো। রুহির কথা এখন কেন বলছো? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। নীলা ঠিক বলেছে রোহিত, পরিবার যা করছে সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু নদী আমাদের সম্মান বাঁচিয়েছে। ভাই সাহেব, যা হওয়ার হয়ে গেছে। এখন ওরা দুজন ভালো থাকলেই আমরা খুশি। নদী, তুই ঠিক আছিস তো মা? আমি ঠিক আছি আম্মু, তোমরা টেনশন করো না। শোনো সবাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আয়ান, আজ তুই আর নদী একটু ঘুরে আয়। তোদের তো কোনো প্ল্যানই করা হয়নি। আমার অফিস আছে দাদি, আজ যেতে পারবো না। কিসের অফিস? আমি তোর বসের সাথে কথা বলে নিয়েছি, তুই এক সপ্তাহে ছুটিতে আসিস। চাচা, আমার জরুরি কাজ আছে। কোনো কথা শুনবো না আমি। যা বলেছি তাই হবে। তোরা আজ বিকেলে বের হবি। হ্যাঁ, ঘুরে আসুক, মনটা ভালো হবে। নদীমা, তুই রেডি হয়ে নিস। আয়ানকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। আয়নের তো এখন মেঘ না চাইতে জল অবস্থা, এমন সুন্দর বউ পেলে কি আর অফিসে যায়? ফুফা, আপনিও শুরু করলেন? ভাইয়া, ভাবিকে নিয়ে কোথায় যাবে? আমিও যাব তোমাদের সাথে। তুই কেন যাবি কাবাব মে হাড্ডি হতে? ওরা দুজনে যাক। আপু, তুমি ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় এসো একদিন। আসবো রিয়া, তুমি মন দিয়ে পড়াশোনা করো। রাস্তার টেবিল জুড়ে হাসি খুশি পরিবেশ থাকলেও আয়ানের মনে চরম অস্বস্তি কাজ করছে। সে কোনো মতে নাস্তা শেষ করে নিজের ঘরে ফিরে গেল। নদী কিছুক্ষণ সবার সাথে গল্প করে তারপর ঘরে ঢুকলো। আয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। নদী ঘরে ঢুকে দরজা আটকে দিল। তুমি রেডি হয়ে নাও, আমরা বিকেলে বের হব। আমি কোথাও যাব না। তুমি দাদিকে বলে দাও তোমার শরীর খারাপ। আমি মিথ্যে বলতে পারবো না, আর দাদি যখন বলেছেন আমাদের যাওয়া উচিত। তুমি কি বুঝতে পারছো না আমি তোমার সাথে স্বাভাবিক হতে পারছি না? আমার অস্বস্তি হচ্ছে। অস্বস্তি তো আমারও হচ্ছে আয়ান, কিন্তু কিছু করার তো নেই। আমরা এখন স্বামী স্ত্রী, এই সত্যিটা তো আর বদলাবে না। স্বামী স্ত্রী? এত সহজে তুমি সম্পর্কটা মেনে নিলে? মেনে না নিয়ে উপায় কি বলো? আমি তো তোমার মতো পালিয়ে বেড়াতে পারবো না। আমি পালিয়ে বেড়াচ্ছি না, আমি শুধু সময় চাইছি। সময় তো আমি তোমাকে দিচ্ছি। আমি কি তোমার কাছে কোনো অধিকার ফলিয়েছি? আমি শুধু বলছি দাদির কথা রাখতে আমাদের বাইরে যাওয়া উচিত। বাইরে গিয়ে কি করব? আমরা দুজন চুপচাপ বসে থাকবো? চুপচাপ বসে থাকতে হবে না, আমরা না হয় বন্ধুদের মতো ঘুরে আসবো। তোমার সাথে আমার কিসের বন্ধুত্ব? তুমি আমার আপুর বান্ধবী ছিলাম, এখন আমি তোমার স্ত্রী। এই পরিচয়টা তোমাকে মেনে নিতেই হবে। তুমি বড্ড বেশি কথা বলছো। আর তুমি বড্ড বেশি অবুঝের মতো আচরণ করছো। যাও, শার্ট পরে নাও, আমি রেডি হচ্ছি। নদী আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি বের করলো। আয়ান আর চোখে দেখলো। নদীর শাড়ি পরার স্টাইল আর সাজগোজ দেখে সে মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে একটা সাদা শার্ট আর জিন্স পরে নিল। বিকেল 5টার দিকে তারা দুজন গাড়ির কাছে গেল। আয়ান ড্রাইভিং সিটে বসলো, নদী গিয়ে বসলো পাশের সিটে। গাড়ির ভেতরে একটা ভারী নীরবতা। আয়ান গাড়ি স্টার্ট দিল। তুমি এসিটা একটু বাড়িয়ে দেবে? দিচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? জানি না, গাড়ি যেদিকে যায় সেদিকেই যাব। আচ্ছা, তাই চলো। গাড়ি চলছে শহরের রাস্তা দিয়ে।
হঠাৎ সামনে একটা রিক্সা চলে আসায় আয়ান কষিয়ে ব্রেক করলো। নদী ছিটকে বসে পড়লো আয়ানের গায়ের উপর। নদীর নরম হাত আয়ানের কাঁধ চেপে ধরেছে। নদীর চুল এসে পড়েছে আয়ানের মুখে। আয়ানের বুকটা হঠাৎ খুব জোরে ধকধক করে উঠল। নদীর পারফিউমের মিষ্টি গন্ধ আয়ানের নাকে এসে লাগলো। কয়েক সেকেন্ড দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। কেউ কোনো কথা বলছে না। আয়ানের চোখে একটা অদ্ভুত দৃষ্টি, যা নদী এর আগে কখনো দেখেনি। ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছি। সাবধানে বসো। তুমি ব্রোক না করলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। রাস্তাঘাটে সবাই চোখ বন্ধ করে চলে। নদী আবার নিজের সিটে সোজা হয়ে বসলো, কিন্তু আয়ানের শরীরে তখনও একটা কাঁপুনি কাজ করছে। সে বুঝতে পারছে না নদীর স্পর্শে তার এমন কেন লাগছে। সে দ্রুত মনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলো। ঠিক তখনই আয়ানের ফোন বেজে উঠলো। স্ক্রিনে শিয়ামের নাম। আয়ান এক হাত স্টিয়ারিং এ রেখে অন্য হাতে ফোন ধরলো। শিয়াম আয়ানের সবচেয়ে কাছের বন্ধু। হ্যালো সিয়াম, বল। দোস্ত, তুই ঠিক আছিস? কাল রাতে যা হলো আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না ভাই, সব কেমন যেন উলট পালট হয়ে গেল। কিন্তু দোস্ত, একটা কথা বলার জন্য তোকে ফোন করলাম। কি কথা? রুহি কাল রাতে হঠাৎ করে বিয়ে ভেঙে দিল কেন, সেটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছিল। আমি খোঁজ নিয়েছি। কি খোঁজ নিয়েছিস? রুহি পরিবার থেকে নাকি কেউ ওদের ভয় দেখিয়েছিল। ওদের কাছে রুহির এমন কিছু ছবি পাঠানো হয়েছিল যেটা প্রকাশ পেলে রুহির পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যেত। কি বলছিস এসব? কে করবে এমন কাজ? আমি জানি না দোস্ত, কিন্তু কাজটা যে খুব নিখুঁতভাবে করেছে তাতে কোনো সন্দেহ নেই। আর সে এমন কেউ যে তোর আর রুহির বিয়েটা কোনোভাবেই হতে দিতে চায়নি। এমন কে হতে পারে? আমার তো কোনো শত্রু নেই। শত্রু না দোস্ত, আমার মনে হচ্ছে এটা কাছের কারো কাজ। তুই একটু সাবধানে থাক। আমি আরো খবর নিচ্ছি, পরে কথা হবে। আচ্ছা, তুই খবর নিয়ে আমাকে জানা। আয়ান ফোনটা ড্যাশবোর্ডে রাখলো। তার মাথার ভেতর শিয়ামের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। কাছের কেউ এই কাজ করেছে, কিন্তু কে হতে পারে সে? আয়ান আজ চোখে নদীর দিকে তাকালো। নদী জানালার বাইরে তাকিয়ে আছে। তার মুখে অদ্ভুত একটা শান্ত ভাব। আয়ানের হঠাৎ মনে পড়লো কাল রাতে কবুল বলার সময় নদীর চোখে কোনো ভয় বা দ্বিধা ছিল না, বরং একটা স্বস্তি ছিল। আয়ানের মনের ভেতর একটা ঠান্ডা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। সে নদীর হাতের ব্যাগের দিকে তাকালো। ব্যাগটা একটু খোলা, ভেতরে একটা অন্য ফোন রাখা। আয়ান জানে নদীর একটা মাত্র ফোন। তাহলে এই দ্বিতীয় ফোনটা কার? আর কেনই বা নদী সেটা লুকিয়ে রেখেছে? তোমার ব্যাগের চেইনটা খোলা। ও, খেয়াল করিনি, বন্ধ করে দিচ্ছি। ব্যাগের ভেতর দুটো ফোন দেখলাম। কার ফোন ওটা? কাল রাতে তাড়াহুড়োর মধ্যে সারা ভুলে ওর পুরনো ফোনটা আমার কাছে দিয়েছিল। আপুর ফোন তোমার ব্যাগে কি করছে? সারা আপু তো নিজের ফোন হাতছাড়া করে না। বললাম তো ভুলে চলে এসেছে। তুমি এত জেরা করছো কেন? জেরা করছি না, শুধু জানতে চাইছি তোমার চোখের দৃষ্টি অন্যরকম লাগছে। আমার চোখের দৃষ্টি সবসময় এমনই থাকে, তুমি খেয়াল করনি তাই বুঝতে পারছো না। আয়ান আর কথা বাড়ালো না। সে স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে সামনের দিকে তাকিয়ে আছে। শহরের রাস্তায় প্রচন্ড জ্যাম। গাড়ির ভেতরে একটা অস্বস্তিকর নীরবতা কাজ করছে। নদীর শান্ত ভাব দেখে আয়ানের সন্দেহ আরো গাঢ় হচ্ছে। সে মনে মনে হিসাব মেলানোর চেষ্টা করছে। আমার হিরো এক্সট্রিম 125 আর বাইকটা নিয়ে বের হলে ভালো হতো। এই জ্যামে গাড়ির ভেতর বসে থাকতে একদম ভালো লাগছে না। তুমি তো জানো আমি বাইকে বসতে ভয় পাই, আর দাদি দেখলে বকাবকি করতেন। দাদি বকাবকি করতেন নাকি তুমি ভয় পাও? কোনটা আসল কারণ? দুটোই আসল কারণ। তুমি এত অধৈর্য হয়ে পড়েছো কেন? আমরা তো ঘুরতেই বেরিয়েছি। ঘুরতে বেরিয়েছি বলে জ্যামে বসে থাকতে হবে এমন তো কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, সামনে একটা ক্যাফে দেখা যাচ্ছে, চলো ওখানে গিয়ে বসি, জ্যামটা একটু কমুক। আমি ক্যাফেতে যাব না, আমার ভালো লাগছে না। প্লিজ আয়ান চলো। শুধু শুধু গাড়ির ভেতরে বসে থেকে দুজনের মেজাজ খারাপ হবে। আয়ান অনিচ্ছা সত্ত্বেও গাড়িটা রাস্তার পাশে পার্ক করলো। তারা দুজন গাড়ি থেকে নেমে ক্যাফের দিকে এগিয়ে গেল। ক্যাফেটা বেশ নিরিবিলি, ভেতরে হালকা আলো আর স্নিগ্ধ মিউজিক বাজছে। তারা একটা কোণার দিকে টেবিল বেছে নিয়ে বসলো। ওয়েটার মেনু কার্ড দিয়ে গেল। তুমি কি খাবে? তোমার যা পছন্দ তাই অর্ডার করো। আমার পছন্দ তুমি কিভাবে জানবে? তুমি কি আমার সবকিছু জানো নাকি? আমি তোমার অনেক কিছুই জানি আয়ান, তুমি হয়তো খেয়াল করনি কিন্তু আমি জানি।
আচ্ছা, তাহলে তুমি অর্ডার করো, দেখি তুমি আমার পছন্দ কতটা জানো। ওয়েট ভাইয়া, 2 কাপ কোল্ড কফি আর একটা চিকেন স্যান্ডউইচ দিন। কফিতে চিনি কম দেবেন। তুমি জানলে কিভাবে আমি কোল্ড কফি চিনি ছাড়া খাই? বললাম না, আমি তোমার অনেক কিছু জানি। তুমি যখন ছোট ছিলে তখন থেকে তোমাকে দেখেছি। ছোটবেলার কথা বাদ দাও, এখন পরিস্থিতি অন্যরকম। তুমি আমার বড় আপুর বান্ধবী ছিলাম, কিন্তু এখন আমি তোমার স্ত্রী। এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি মেনে নিবে আমাদের দুজনের জন্যই তত ভালো। আমি মানতে পারছি না নদী, আমার মাথার ভেতর সব কেমন জট পাকিয়ে আছে। আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু আমাকে একটু সুযোগ তো দিতে পারো। সুযোগ দিয়ে কি হবে? আমাদের মধ্যে তো ভালোবাসা নেই। ভালোবাসা তৈরি হতে সময় লাগে আয়ান, আমরা তো কেবল শুরু করলাম। আমি জানি না, আমি কিছু ভাবতে পারছি না। ওয়েটার কফি আর স্যান্ডউইচ দিয়ে গেল। আয়ান কফির কাপে চুমুক দিল। নদীর কথাগুলো তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। মেয়েটা এত শান্ত কিভাবে থাকতে পারে? আয়ানের মনে হচ্ছে নদী যেন সবকিছু আগে থেকেই জানতো। ঠিক তখনই আয়ানের ফোন বেজে উঠল। শিয়াম কল করেছে। হ্যালো সিয়াম, বল। দোস্ত, তুই কোথায়? আমি তোর বাসার দিকে যাচ্ছিলাম। আমি তো একটু বাইরে আছি, তুই কি কিছু জানতে পারলি? হ্যাঁ দোস্ত, একটা খবর আছে। তুই একা আছিস নাকি? আমি নদীর সাথে আছি, তুই বল কি খবর। রুহির পরিবারকে যে নাম্বার থেকে ছবিগুলো পাঠানো হয়েছিল, আমি সেটার আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করেছি। তারপর কি পেলি? দোস্ত, নাম্বার ফেক ছিল, কিন্তু আইপি অ্যাড্রেসটা আমাদের এলাকারই দেখাচ্ছে। খুব সম্ভবত তোর পরিচিত কেউ এই কাজটা করেছে। তুই শিওর এটা আমাদের এলাকার? হ্যাঁ দোস্ত, আমি পুরোপুরি শিওর। কেউ একজন খুব নিখুঁতভাবে গেম খেলছে। তুই একটু সাবধানে থাক। আচ্ছা, আমি বাসায় ফিরে তোর সাথে কথা বলছি। তুই সব ডিটেলস আমাকে মেসেজ করে রাখ। আয়ান ফোনটা টেবিলে রাখলো। তার কপালের রগগুলো ফুলে উঠেছে। সে সরাসরি নদীর চোখের দিকে তাকালো। নদী খুব শান্তভাবে কফিতে চুমুক দিচ্ছে। তার চেহারায় কোনো অপরাধ বোধ বা ভয়ের চিহ্ন নেই। আয়ানের মনে সন্দেহটা আরো দৃঢ় হলো। সিয়াম ফোন করেছিল। তাই নাকি? কি বললো ও? ও বলল রুহির বিয়ে যে ভেঙেছে সেটা কোনো বাইরের মানুষের কাজ নয়, আমাদের পরিচিত কেউই এই কাজটা করেছে। তাই নাকি? এমন জঘন্য কাজ কে করতে পারে? সেটাই তো আমি ভাবছি নদী, এমন কাজ কে করতে পারে যার এই বিয়েটা ভেঙে গেলে সবচেয়ে বেশি লাভ হবে। তুমি কি আমাকে সন্দেহ করছো আয়ান? আমি কাউকে সন্দেহ করছি না, আমি শুধু হিসাব মেলানোর চেষ্টা করছি। তোমার হিসাব মিলানো শেষ হলে কফিটা শেষ করো। সন্ধ্যা হয়ে আসছে, আমাদের বাসায় ফিরতে হবে। আমার কফি খাওয়া শেষ, তুমি চলো। আয়ান বিল মিটিয়ে ক্যাফে থেকে বেরিয়ে এলো। তার মেজাজ এখন আগের চেয়েও বেশি খারাপ। নদীর শান্ত স্বভাব তাকে পাগল করে দিচ্ছে। গাড়িতে উঠে তারা বাড়ির দিকে রওনা দিল। পুরো রাস্তা কেউ কারোর সাথে কোনো কথা বলল না। বাসায় পৌঁছানোর পর ড্রয়িং রুমে সবাইকে বসে থাকতে দেখলো আয়ান। কি রে, তোরা এত তাড়াতাড়ি ফিরে এলি? হ্যাঁ দাদি, বাইরে খুব জ্যাম, ভালো লাগছিল না। ভালো লাগবে কেন? নতুন বউকে নিয়ে তো আর জ্যামে বসে থাকা যায় না। তোমাদের তো নির্জন জায়গা দরকার, তাই না দেবর সাহেব? ভাবি, তুমি সবসময় ফাইজলামো করো, আমার এখন এসব ভালো লাগছে না। নদীর মুখটা এমন শুকনো লাগছে কেন? তুই কি ওকে বকেছিস আয়ান? না সারা, ও আমাকে বকবে কেন? আমার একটু মাথা ব্যথা করছে, তাই চুপচাপ আছি। তুই রুমে গিয়ে বিশ্রাম নে মা, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। না আম্মু, আমি সবার সাথেই খাবো, একটু পরে আসছি নিচে। আয়ান হন হন করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। নদী সবার সাথে একটু হেসে কথা বলে তারপর ঘরে গেল। ঘরে ঢুকে সে দরজাটা আটকে দিল। আয়ান তখন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছে। নদী ধীর পায়ে ব্যালকনির দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তুমি এত সিগারেট খাচ্ছ কেন? আমার ইচ্ছে করছে তাই খাচ্ছি। তোমার সমস্যা হলে তুমি অন্য ঘরে গিয়ে থাকতে পারো। আমার সমস্যা হবে কেন? আমি তো তোমার স্ত্রী, তোমার ভালো মন্দের খেয়াল রাখা আমার দায়িত্ব। আমার খেয়াল কাউকে রাখতে হবে না, তুমি নিজের খেয়াল রেখো। তুমি কি এখনো সিয়ামের কথাগুলো নিয়ে ভাবছো? ভাববো না তো কি করব? আমার জীবনটা নিয়ে কেউ একজন চিনিমিনি খেলছে, আর আমি বসে বসে তামাশা দেখব? তামাশা কেন দেখবে? তুমি খুঁজে বের করো কে এই কাজ করেছে। আমি ঠিকই বের করব, আর যেদিন বের করব সেদিন তাকে আমি ছাড়বো না, সে যেই হোক না কেন। আচ্ছা, এখন এসব বাদ দাও, ফ্রেশ হয়ে নাও, নিচে খাবার দিয়েছি।
নদী আলমারি থেকে নিজের জন্য একটা সুতির নাইটি বের করে বাথরুমে ঢুকে গেল। আয়ান সিগারেটের টুকরোটা নিচে ফেলে দিয়ে ঘরের ভেতর এলো। তার মাথার ভেতর শুধু শিয়ামের কথাগুলো ঘুরছে। বাথরুমের দরজা খোলার শব্দে আয়ান ফিরে তাকালো। নদী বাথরুম থেকে বের হয়েছে। তার ভেজা চুল থেকে টপ টপ করে জল পড়ছে। হালকা গোলাপি রঙের নাইটিতে নদীকে অসম্ভব মোহনীয় লাগছে। আয়ান চোখ সরিয়ে নিতে চাইলো, কিন্তু পারল না। সে একদৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে রইল। এইভাবে কি দেখছো? কিছু না। তুমি চুল শুকাচ্ছ না কেন? ঠান্ডা লেগে যাবে তো। তোয়ালেটা খুঁজে পাচ্ছি না, তুমি কি একটু দেবে? ওখানেই তো রাখা আছে। আমি দেখতে পাচ্ছি না, তুমি একটু এগিয়ে দাও না প্লিজ। আয়ান তোয়ালেটা হাতে নিয়ে নদীর দিকে এগিয়ে গেল। নদী খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে একটা মিষ্টি সুবাস আসছে। আয়ানের হার্টবিট বেড়ে গেল। সে তোয়ালেটা নদীর হাতে দিতে গিয়ে নদীর আঙ্গুল ছুঁয়ে ফেললো। নদীর শরীরটা একটু কেঁপে উঠলো। সে তোয়ালেটা নিয়ে নিজের চুল মুছতে শুরু করলো। চুল মোছার সময় অনেক ফোঁটা জল ছিটকে আয়ানের মুখে পড়লো। আয়ান আর নিজেকে সামলাতে পারলো না। সে নদীর হাতটা চেপে ধরলো। তুমি কি চাইছো নদী? আমি আবার কি চাইবো? আমি তো শুধু চুল মুছছিলাম। আমাকে পাগল করার চেষ্টা করো না। তুমি জানো আমি এসব পছন্দ করি না। আমি তোমাকে পাগল করতে যাব কেন? তুমি নিজেই তো আমার কাছে এসেছো। তুমি আমাকে ডাকলে তাই তো এলাম। আমি তাকালেই তুমি আসবে? তুমি তো আমাকে পছন্দ করো না। আমি সেটা বলিনি। আমি শুধু বলেছি পরিস্থিতিটা স্বাভাবিক না। পরিস্থিতি তো আমরাই স্বাভাবিক করব, তাই না? নদী আয়ানের চোখের দিকে গভীরভাবে তাকালো। তার চোখের চাহনিতে এমন কিছু ছিল না আয়ানকে পুরোপুরি দুর্বল করে দিল। নদীর ভেজা চুলের গন্ধ আর তার নরম হাতের স্পর্শ আয়ানের সব যুক্তি ভোলাতে শুরু করেছে। আয়ান ধীর পায়ে নদীর আরো কাছে এগিয়ে গেল। তাদের মাঝখানের দূরত্ব একদম কমে গেল। নদীর নিঃশ্বাসের শব্দ আয়ান শুনতে পাচ্ছে। তুমি আমার সাথে খেলছো নদী? আমি খেলছি না আয়ান, আমি শুধু আমার অধিকার চাইছি। কিসের অধিকার? তোমার স্ত্রী হিসেবে আমার যে অধিকার আছে সেটা। আয়ান নদীর কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের দিকে টেনে নিল। নদী কোনো বাধা দিল না, বরং সে আয়ানের বুকে মাথা রাখলো। আয়ানের বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। সে জানে সে যা করছে সেটা ঠিক হচ্ছে না, কিন্তু নদীর এই রূপ আর তার প্রতি আকর্ষণ আয়ানকে পাগল করে দিচ্ছে। সে নদীর থুতনি ধরে তার মুখটা উপরে তুলল। নদীর চোখ দুটো আধ বোঝা। আয়ান ধীরে ধীরে নদীর ঠোঁটের দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে দরজায় একটা জোরে নক পড়ল। আয়ান, নদী, তোমরা কি নিচে আসবে নাকি খাবার ওখানেই পাঠিয়ে দিব? আমরা আসছি ভাবি। আয়ান দ্রুত নদীকে ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেল। নদী একটু হেসে নিজের কাপড় ঠিক করে নিল। আয়ানের নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সে কিভাবে নদীর ফাঁদে পা দিচ্ছিল সেটা ভেবেই তার নিজের ওপর রাগ হচ্ছে। চলো নিচে যাই, ভাবি ডাকছেন। তুমি যাও, আমি পরে আসছি। আচ্ছা আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। নদী মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। আয়ান বিছানায় বসে নিচের মাথা চেপে ধরলো। সে বুঝতে পারছে না সে নদীকে ভালোবাসে নাকি ঘৃণা করে। তার মন আর মস্তিষ্কের মধ্যে একটা যুদ্ধ চলছে। আয়ান বাথরুমে গিয়ে চোখ মুখে জল দিয়ে একটু শান্ত হলো। তারপর সে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে, কিন্তু আয়ানের খাবারে কোনো রুচি নেই। সে শুধু প্লেটে খাবার নাড়াচাড়া করছে। কি রে আয়ান, খাচ্ছিস না কেন? তোর কি শরীর খারাপ? না আপু, শরীর ঠিক আছে। আমার ক্ষুধা নেই। ক্ষুধা নেই মানে কি? সারাদিন বাইরে ঘুরেছিস, এখন একটু ভালো করে খেয়ে নে। আমার সত্যি ক্ষুধা নেই আব্বু, আমি রুমে যাচ্ছি। নদী, তুই ওর খাবারটা রুমে নিয়ে যা, ও মনে হয় ক্লান্ত। আচ্ছা দাদি, আমি নিয়ে যাচ্ছি। আয়ান নিজের ঘরে ফিরে এসে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। রাতের আকাশটা বেশ পরিষ্কার, চাঁদ উঠেছে। নদী একটা প্লেটে খাবার নিয়ে ঘরে ঢুকলো। সে প্লেটটা টেবিলে রেখে আয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। তুমি খাবারটা খেয়ে নাও আয়ান, শরীরটা খারাপ করবে। আমি বললাম না আমার ক্ষুধা নেই, তুমি আমাকে জোর করো না। আমি জোর করছি না, কিন্তু তুমি না খেলে আমারও তো খেতে ইচ্ছে করবে না। তুমি তোমার মতো খেয়ে নাও, আমার জন্য তোমাকে বসে থাকতে হবে না। স্বামী না খেলে স্ত্রী কিভাবে খাবে বলো? আবার সেই স্বামী স্ত্রীর কথা, তুমি কি একবারও বুঝতে পারছো না আমি এখনো তোমাকে সেভাবে মেনে নিতে পারিনি? কিন্তু একটু আগে তো তুমি অন্যরকম আচরণ করছিলে, তখন তো মনে হচ্ছিল তুমি আমাকে পুরোপুরি মেনে নিয়েছো। সেটা একটা ভুল ছিল।
আমি ঘোরের মধ্যে ছিলাম, তুমি ওই ঘটনাটা নিয়ে বেশি ভেবো না। আমি কিছু ভাবছি না, তুমি খাবারটা খেয়ে নাও। আমি শুতে যাচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে। নদী প্লেটটা ব্যালকনির টেবিলে রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আয়ান কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থেকে তারপর ঘরে এলো। সে দেখলো নদী পাশ ফিরে শুয়ে আছে। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক মনে হচ্ছে। সে ঘুমিয়ে পড়েছে। আয়ান ধীর পায়ে নদীর ব্যাগের দিকে এগিয়ে গেল। তার মনে সেই সন্দেহটা আবার জেগে উঠেছে। সে ব্যাগের চেইন খুলে সাবধানে সেই দ্বিতীয় ফোনটা বের করলো। আমাকে দেখতেই হবে এই ফোনে কি আছে। আয়ান ফোনটার স্ক্রিনে চাপ দিল। ফোনটা লক করা। সে পাসওয়ার্ড আন্দাজ করার চেষ্টা করলো। প্রথমে নদীর জন্ম তারিখ দিল, কিন্তু খুলল না। তারপর সে নিজের জন্ম তারিখ দিল, তাও খুলল না। আয়ান বিরক্ত হয়ে ফোনটা ব্যাগে রেখে দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা মেসেজ এসেছে। ফোন লক থাকায় পুরো মেসেজটা পড়া যাচ্ছে না, কিন্তু নোটিফিকেশন বারে মেসেজের প্রথম লাইনটা স্পষ্ট ভেসে উঠেছে। আয়ান যেন কোনোভাবেই কাল রাতের আসল ঘটনা জানতে না পারে। সবকিছু স্বাভাবিক রাখিস। আয়ানের বুকের রক্ত হিম হয়ে গেল। মেসেজটা কে পাঠিয়েছে সে দেখতে পেল না, কারণ নাম্বারটা সেভ করা নাই। কিন্তু এই একটা লাইন তার সব সন্দেহকে যেন সত্যি প্রমাণ করে দিল। কাল রাতে এমন কিছু ঘটেছে যা তার কাছ থেকে লুকোনো হচ্ছে, এবং নদী সেই ষড়যন্ত্রের একটা বড় অংশ। আয়ান রাগে কাঁপতে লাগলো। সে ফোনটা শক্ত করে চেপে ধরলো। ঠিক তখন পেছন থেকে একটা নরম হাত আয়ানের কবজি চেপে ধরলো। কার মেসেজ দেখছো আমার ফোনে? আয়ান চমকে পিছনে তাকালো। অন্ধকার ঘরের আবছা আলোয় সে দেখলো নদী তার একদম পিছনে দাঁড়িয়ে আছে। নদীর চোখে ঘুম নেই, বরং একটা অদ্ভুত শীতল দৃষ্টি দিয়ে সে আয়ানের দিকে তাকিয়ে আছে। কার মেসেজ দেখছো আমার ফোনে? আমি তোমার ফোন দেখিনি, আমি নিজের ফোন দেখছি। মিথ্যা বলো না, আমি স্পষ্ট দেখলাম তুমি ভয় পেয়ে গেলে। কে মেসেজ পাঠিয়েছে এত রাতে? তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তোমার বউ, আমি এমন কিছু করব না যাতে তোমার ক্ষতি হয়। তুমি আমার কথার উত্তর দিচ্ছ না। আমি জানতে চাই ওই মেসেজটা কে পাঠিয়েছে। মেসেজটা তিশা পাঠিয়েছে। ও কাল রাতের ঘটনা নিয়ে একটু চিন্তায় ছিল, তাই খোঁজ নিচ্ছিল। তিশা পাঠিয়েছে? তুমি আমাকে বোকা ভাবো? আমি তোমাকে বোকা ভাবি না, তুমি নিজেই সবকিছু জটিল করছো। তুমি আমাকে ফোনটা দাও, আমি এখনই তিশাকে কল করে জিজ্ঞেস করব। রাত অনেক হয়েছে আয়ান, এখন ওকে কল করা ঠিক হবে না। মেয়েটা ঘুমিয়ে পড়েছে। তুমি আমাকে আটকাচ্ছ, তার মানে তুমি মিথ্যা বলছো। আমি আটকাচ্ছি না, তুমি চাইলে কাল সকালে কথা বলে নিও। এখন ঘুমানোর চেষ্টা করো। আয়ান নদীর চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে সত্যি বলছে নাকি মিথ্যা। নদীর চোখে কোনো ভয় নেই, সে একদম শান্ত। আয়ান বুঝতে পারছে না মেয়েটা এত আত্মবিশ্বাসী কিভাবে হয়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলো। তুমি আমাকে নিয়ে কি গেম খেলছো নদী? আমি কোনো গেম খেলছি না, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো। সন্দেহ তো আমি করবই। কাল রাত থেকে যা যা ঘটছে সবকিছুই কেমন যেন অস্বাভাবিক। অস্বাভাবিক কিছুই না, রুহির পরিবার থেকে বিয়ে ভেঙেছে আর আমাদের বিয়ে হয়েছে, এটাই সত্যি। কিন্তু রুহির পরিবারকে কে ভয় দেখালো? কে ওই ছবিগুলো পাঠালো? আমি কিভাবে জানবো? হয়তো রুহির কোনো পুরনো শত্রু ছিল। আমার মন বলছে কাজটা এমন কেউ করেছে যে এই বাড়িতেই থাকে। তুমি বেশি ভাবছো আয়ান, এবার শুয়ে পড়ো, কাল সকালে উঠে যা ভাবার ভেবো। নদী নিজের বালিশ ঠিক করে শুয়ে পড়লো। আয়ান সোফায় গিয়ে বসলো। তার চোখে ঘুম নেই। সে সারা রাত শুধু শিয়ামের কথাগুলো আর নদীর মেসেজটার কথা ভেবে কাটিয়ে দিল। ভোরের দিকে তার একটু চোখ লেগে এসেছিল। সকালে দরজায় ধাক্কা শুনে তার ঘুম ভাঙলো। আয়ান, নদী, তোমরা কি উঠবে না? বেলা তো 10টা বেজে গেল। উঠছি ভাবি, তুমি যাও। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। তুমি নিচে যাও, আমি আসছি। আয়ান বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে তার খুব অসহায় লাগলো। সে নিচে নেমে দেখলো ডাইনিং টেবিলে সবাই বসে আছে। বাড়ি ভর্তি মানুষ। কামাল হোসেন আর ফরিদা বেগমও আছেন। দাদি খুব হাসি মুখে সবার সাথে কথা বলছেন। আয়ান, এখানে আয়, আমার পাশে বস। জি দাদি, আসছি। তোর মুখটা এমন শুকনো লাগছে কেন আয়ান? রাতে ঘুমাসনি? ঘুমিয়েছি ভাইয়া, এমনিতে একটু ক্লান্ত লাগছে। ক্লান্ত লাগবেই, এত বড় একটা ধকল গেল কাল। নদীমা, তুই আয়ানকে একটু নিজের হাতে খাইয়ে দে। দিচ্ছি চাচি, তুমি প্লেটটা এগিয়ে দাও। নদী, তুই একদম বউ বউ হয়ে গেছিস, তোকে শাড়িতে দারুণ মানিয়েছে। আমার শ্যালক সাহেবের ভাগ্য ভালো,
রুহির মতো মেয়ের হাত থেকে বেঁচে গেছে। রুহির কথা আর কেউ মুখে আনবে না, যা হয়েছে ভালো হয়েছে। আয়ান, তুই আজ কোথাও যাবি না, বাসাতেই থাকবি। আমার একটু বের হতে হবে আম্মু, সিয়াম ডাকছে। শিয়াম ডাকলে যেতে হবে কেন? আজ তুই নদীর সাথে সময় কাটাবি। আরে ওকে যেতে দাও, বন্ধুদের সাথে দেখা করে আসুক, মন ভালো হবে। ভাইয়া, আমাকে একটু নামিয়ে দিয়ে যাও, আমার ভার্সিটিতে কাজ আছে। আমিও যাব আপু, আমাকে নামিয়ে দিস ভাইয়া। তোরা সাবধানে যাস, আর আয়ান তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আয়ান নদীর দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। নদী খুব স্বাভাবিকভাবে হাসছে। আয়ান কোনো কথা না বলে নাস্তা শেষ করলো। সে গাড়ি নিয়ে বের হওয়ার আগে গ্যারেজে রাখা তার হিরো এক্সট্রিম 125 আর বাইকটার দিকে একবার তাকালো। বাইকটা নিয়েই সে শিয়ামের সাথে দেখা করতে বের হলো। শিয়াম একটা ক্যাফেতে অপেক্ষা করছিল। দোস্ত, তুই এসেছিস, বস এখানে। তুই বল কি পেয়েছিস, আমি আর সাসপেন্স নিতে পারছি না। আমি আইপি অ্যাড্রেস পুরোপুরি ট্র্যাক করেছি। কোথায় দেখাচ্ছে? দোস্ত, এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু অ্যাড্রেসটা তোর নিজের বাসার ওয়াইফাই রাউটারের। তুই শিওর? হ্যাঁ দোস্ত, একদম শিওর। কাজটা তোর বাসা থেকে কেউ করেছে। তার মানে নদী সত্যি সত্যি এর সাথে জড়িত? শুধু নদী একা না, নদীর সাথে আরো কেউ থাকতে পারে। তুই একটু ভাব, কে হতে পারে? কাল রাতে আমি নদীর ফোনে একটা মেসেজ দেখেছি। কি মেসেজ? কেউ একজন ওকে বলছিল আমি যেন সত্যিটা জানতে না পারি, সবকিছু স্বাভাবিক রাখতে বলছিল। নাম্বারটা কার ছিল? নাম্বার সেভ করা ছিল না, কিন্তু নদী বলল ওটা নাকি তিশার নাম্বার। তিশা? তিশা কেন এমন কাজ করবে? আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে নদী মিথ্যে বলছে। তুই সাবধানে সব খোঁজ নে, কাউকে বুঝতে দিস না। আমি আজ রাতেই সব বের করব। তুই আমাকে আইপি অ্যাড্রেসের সব ডিটেলস পাঠিয়ে দে। আয়ান শিয়ামের সাথে কথা বলে বাসায় ফিরল। তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সে নিজের ঘরে ঢুকে দেখলো নদী একা বসে একটা বই পড়ছে। ঘরে খুব সুন্দর একটা সুবাস ছড়ানো। নদী আয়ানকে দেখে বইটা রেখে উঠে দাঁড়ালো। তুমি এত দেরি করলে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার কাজ ছিল, তুমি খেয়েছো? না, তুমি আসবে বলে খাইনি। চলো একসাথে খাই। আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। তুমি সকাল থেকেও তেমন কিছুই খাওনি, এইভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমার শরীর নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমাকেই তো ভাবতে হবে, আমি তোমার স্ত্রী। আবার সেই কথা, তুমি কি আমাকে বাধ্য করছো তোমাকে মেনে নিতে? আমি বাধ্য করছি না আয়ান, আমি শুধু আমার অধিকারের কথা বলছি। আয়ান নদীর কথায় বিরক্ত হয়ে ব্যালকনিতে চলে গেল। সে আয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। বিকালের হালকা বাতাসে নদীর শাড়ির আঁচল উঠছে। একটু খেয়ে নাও প্লিজ, আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। বললাম তো খাবো না, তুমি আমাকে জোর করো না। তুমি আমার উপর রাগ করে আছো বুঝতে পারছি, কিন্তু খাবারের উপর রাগ দেখিও না। আমার রাগ শুধু খাবারের উপর না, আমার রাগ পুরো পরিস্থিতিটার উপর। পরিস্থিতি আমরা বদলাতে পারবো না আয়ান, কিন্তু আমরা তো নিজেদের ভালো রাখতে পারি। তুমি কি সত্যি আমাকে ভালো রাখতে চাও নদী? আমি তোমাকে কতটা ভালো রাখতে চাই সেটা তুমি সময়ের সাথে সাথে বুঝতে পারবে। নদী এক লোকমা খাবার আয়ানের মুখের সামনে ধরলো। আয়ান নদীর চোখের দিকে তাকিয়ে আর না করতে পারলো না। সে চুপচাপ খাবারটা খেলো। নদী খুব যত্ন করে আয়ানকে খাইয়ে দিল। খাওয়া শেষ হলে নদী আয়ানের মুখে লেগে থাকা খাবার নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিল। নদীর এই ছোট ছোট যত্নগুলো আয়ানকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। তুমি এমন কেন নদী? কেমন আমি? তুমি এত শান্ত কিভাবে থাকতে পারো? তোমার কি কোনো ভয় বা টেনশন নেই? আমার ভয় ছিল তোমাকে হারানোর, এখন তো তুমি আমার কাছে আছো, তাই আমার আর কোনো ভয় নেই। তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি আয়ান, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। কিন্তু ভালোবাসা তো জোর করে হয় না। আমি তো জোর করছি না, আমি শুধু অপেক্ষা করছি কবে তুমি আমাকে নিজের করে নেবে। আয়ান আর কোনো কথা বলতে পারলো না। নদীর গভীর চোখের দিকে তাকিয়ে সে যেন হারিয়ে যাচ্ছে। নদীর ঠোঁট দুটো একটু কাঁপছে। আয়ান ধীর পায়ে নদীর আরো কাছে এগিয়ে গেল। তাদের মাঝখানে এখন আর কোনো দূরত্ব নেই। নদীর নিঃশ্বাসের শুষ্ণতা আয়ান নিজের মুখে অনুভব করছে। তুমি আমাকে পাগল করে দেবে নদী। আমি তো চাই তুমি আমার প্রেমে পাগল হয়ে যাও। আমি যদি সত্যি তোমার প্রেমে পড়ে যাই?
সেটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হবে। আয়ান নিজের হাত বাড়িয়ে নদীর কোমর জড়িয়ে ধরলো। নদী কোনো বাধা দিল না। সে নিজের মাথাটা আয়ানের বুকে রাখলো। আয়ানের বুকের ভেতর খুব জোরে হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। নদীর শরীর থেকে আসা সেই চেনা সুভাষ আয়ানকে মাতাল করে তুলছে। আয়ান নদীর মুখটা দুহাতে তুলে ধরলো। আমি তোমাকে বিশ্বাস করতে চাই নদী। তুমি চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারো, কিন্তু তুমি যদি আমাকে ধোঁকা দাও? আমি মরে যাব, কিন্তু তোমাকে ধোকা দেব না। আয়ান নদীর ঠোঁটে নিজের ঠোঁট রাখলো। একটা দীর্ঘ এবং গভীর চুম্বনে তারা দুজন সবকিছু ভুলে গেল। নদীর চরম ঠোঁটের স্পর্শে আয়ানের সব রাগ, সব সন্দেহ যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে নদীকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরলো। নদীর আঙ্গুলগুলো আয়ানের চুলে বিলি কাটছে। বেশ কিছুক্ষণ পর তারা আলাদা হলো। নদীর মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। তুমি খুব সুন্দর নদী। তুমি আমাকে লজ্জা দিচ্ছ। আমি তোমাকে আগে কেন এভাবে দেখিনি? কারণ তুমি আমাকে সব সময় সারা বান্ধবী হিসেবে ভেবেছো। এখন থেকে তুমি শুধু আমার বউ। আমি শুধু তোমারই আয়ান। সন্ধ্যা ঘনিয়ে এলো। বাড়ির পরিবেশ শান্ত হয়ে আছে। আয়ান নিজের ঘরে সোফায় বসে ল্যাপটপে কিছু একটা দেখছে। নদী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। হঠাৎ আয়ানের মনে পড়লো জামিল মামার কথা। নদীর বাবা জামিল সাহেব কাল রাতে অনেকক্ষণ ধরে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। তোমার মামা আজ আসেননি? জামিল মামা? না তো, ওনার তো কাজ ছিল। কেন? কাল রাতে ওনাকে খুব টেনশনে দেখলাম। ফোনে কারোর সাথে রাগারাগি করছিলেন। মামার তো ব্যবসার কাজ থাকে, হয়তো কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছিলেন। হতে পারে। আচ্ছা, তুমি সারা আপুর ওই ফোনটা কোথায় রেখেছো? আমার ব্যাগের ভেতরেই আছে। তুমি আবার ওই ফোন নিয়ে পড়েছো কেন? এমনি জিজ্ঞেস করলাম। আয়ান ল্যাপটপ বন্ধ করে বিছানায় এসে বসলো। নদীও এসে তার পাশে বসলো। রাত ধীরে ধীরে বাড়তে শুরু করলো। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আয়ানের চোখেও ঘুম নেমে আসছে। নদীর হাতের আলতো স্পর্শে সে খুব দ্রুত ঘুমিয়ে পড়লো। নদী, তুমি কোথায়? রাত 3টের দিকে আয়ানের হঠাৎ ঘুম ভেঙে গেল। সে দেখলো বিছানায় নদী নেই। বাথরুমের দরজাও খোলা। ঘর একদম অন্ধকার। আয়ান ভাবলো নদী হয়তো নিচে জল খেতে গেছে। সেও একটু তৃষ্ণা অনুভব করলো। আয়ান ধীর পায়ে ঘর থেকে বের হলো। পুরো বাড়ি নিস্তব্ধ। সে সিঁড়ির দিকে এগোতে গিয়ে থমকে দাঁড়ালো। সারাহু আপুর ঘরের দরজা সামান্য খোলা। ভেতর থেকে আবছা আলো আসছে আর ফিস ফিস করে কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। তুই যা করেছিস সেটা খুব রিস্কি ছিল, কিন্তু কাজ তো হয়েছে। আয়ান তো এখন আমাকে মেনে নিয়েছে। ও যদি কখনো সত্যিটা জেনে যায় যে রুহি ছবিগুলো আমি তোকে দিয়েছিলাম। ও কখনো জানবে না। তুই শুধু চুপ থাকবি। আমার খুব ভয় করছে নদী। আয়ান যদি জানতে পারে আমি ওর নিজের বোন হয়ে তোর সাথে মিলে ওর বিয়ে ভেঙেছি, ও আমাকে আর কোনোদিন ক্ষমা করবে না। তুই ভয় পাস না সারা, আমি সব সামলে নেব। তুই শুধু ওই ল্যাপটপটা লুকিয়ে রাখ যেখান থেকে ছবিগুলো পাঠানো হয়েছিল। আমি ল্যাপটপটা আমার ওয়ার্ড্রোবের নিচে লুকিয়ে রেখেছি, কেউ খুঁজে পাবে না। আয়ানের পায়ের নিচের মাটি যেন সরে গেল। তার নিজের বড় বোন সারাহ আর তার স্ত্রী নদী মিলে এত বড় একটা ষড়যন্ত্র করেছে। আয়ানের বুকের ভেতর রাগে জ্বলতে শুরু করলো। তার নিজের পরিবারের মানুষ তাকে এভাবে ধোকা দেবে সে কখনো ভাবতে পারেনি। সে শক্ত হাতে দরজার ফ্রেম চেপে ধরলো। সে বুঝতে পারছে না সে এখন ঘরে ঢুকে ওদের মুখোমুখি হবে নাকি চুপচাপ ফিরে গিয়ে অন্য কোনো পরিকল্পনা করবে। আমি এখন ভেতরে যাব না, ওদের সব কথা আমাকে শুনতে হবে। আয়ান দরজার আড়ালে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত পা রাগে কাঁপছে। নিজের আপন বড় বোন আর নিজের স্ত্রী মিলে তার জীবন নিয়ে এত বড় একটা জঘন্য খেলা খেলবে, এটা সে স্বপ্নেও ভাবেনি। সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এখন মাথা গরম করলে সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। তাকে আগে প্রমাণ জোগাড় করতে হবে। তুই তাড়াতাড়ি তোর রুমে যা নদী। আয়ান যদি উঠে দেখে তুই নেই তাহলে সন্দেহ করবে। আয়ান অনেক গভীর ভাবে ঘুমিয়ে আছে, ও কিচ্ছু টের পাবে না। তুই ল্যাপটপটা সাবধানে রাখিস। আমি রেখেছি, তুই এখন যা, আমার খুব ভয় করছে। আয়ান দ্রুত পা চালিয়ে নিজের ঘরে ফিরে এলো। সে সাবধানে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান করলো। কিছুক্ষণ পর ঘরের দরজা খোলার আওয়াজ হলো। নদী খুব ধীর পায়ে ঘরে ঢুকলো। সে দরজা আটকে দিয়ে বিছানার কাছে এলো। আয়ান বুঝতে পারছে নদী তার দিকেই তাকিয়ে আছে। নদীর হাতে নরম স্পর্শ আয়ানের কপালে পড়লো।
আমি জানি আমি খুব খারাপ একটা কাজ করছি আয়ান, কিন্তু তোমাকে পাওয়ার জন্য এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি তোমাকে এতটা ভালোবাসি যে তোমাকে অন্য কারোর হতে দিতে পারতাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও। নদী ফিসফিস করে কথাগুলো বলল। তারপর সে আয়ানের কপালে একটা দীর্ঘ চুমু খেলো। আয়ানের পুরো শরীর ঘেন্নায় রিরি করে উঠল। তার ইচ্ছে করছিল এখনই উঠে নদীর গলা চেপে ধরতে, কিন্তু সে নিজেকে পাথরের মতো স্থির রাখলো। নদী নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। আয়ান সারা রাত এক সেকেন্ডের জন্যেও ঘুমাতে পারল না। সকালে উঠে সে খুব স্বাভাবিক থাকার চেষ্টা করলো। গুড মর্নিং আয়ান, আজ এত সকালে উঠে পড়লে? ঘুম ভেঙে গেল তাই উঠে পড়লাম। তুমি কাল রাতে ঠিকমতো ঘুমিয়েছিলে? হ্যাঁ, আমার তো খুব ভালো ঘুম হয়েছে। তোমার হয়নি? আমারও খুব ভালো ঘুম হয়েছে। এত ভালো ঘুম জীবনেও হয়নি। মনে হচ্ছিল কোনো স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছিলে? আমাকে নিয়ে নাকি? হ্যাঁ, তোমাকেই নিয়ে। দেখছিলাম তুমি আর আমি একটা গোলক ধাঁধায় আটকে গেছি, আর তুমি আমাকে রাস্তা দেখাচ্ছ। আমি তো তোমাকে সব সময় সঠিক রাস্তায় দেখাবো। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা আনছি। নদী হাসি মুখে বাথরুমের দিকে এগিয়ে গেল। আয়ান বাঁকা হেসে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আজ তাকে সারাহ আপুর ওই ল্যাপটপটা হাতে পেতেই হবে। সে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে সবাই নাস্তা করছে। সারাহর মুখটা একটু চিন্তিত দেখাচ্ছে। আয়ান গিয়ে সারাহর ঠিক সামনের চেয়ারে বসলো। আপু, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? রাতে ঘুম হয়নি? না মানে একটু মাথা ব্যথা করছে, ঘুম ঠিক মতোই হয়েছে। মাথা ব্যথা কেন করবে? কোনো টেনশনে আছে নাকি? আমার আবার কিসের টেনশন থাকবে, তুই খা। আমি তো সাহারাকে বললাম চলো ডাক্তার দেখিয়ে আসি, ও তো যাবেই না। আপু, তুমি তো আগে কিছু লুকাতে পারতে না? এখন কি কোনো কথা লুকিয়ে রাখছো আমাদের থেকে? তুই এসব কি আবল তাবল বলছিস? আমি কি লুকাবো? আয়ান, তুমি আপুকে এইভাবে জেরা করছো কেন? দেখছো না আপুর শরীর খারাপ? আমি তো জেরা করছি না, আমি তো শুধু ভাই হিসেবে চিন্তা করছি, তাই না আপু? আয়ান, তুই চুপ করে খা। সারা মা, তুই ঘরে গিয়ে বিশ্রাম নে। আচ্ছা দাদি, আমি রুমে যাচ্ছি। সারাহ খুব দ্রুত টেবিল ছেড়ে নিচের ঘরে চলে গেল। আয়ান বুঝতে পারলো সারাহ ভয় পাচ্ছে। নদী আয়ানের দিকে একটু সন্দেহের দৃষ্টিতে তাকালো। আয়ান সেটা এড়িয়ে গিয়ে নিজের খাবার শেষ করলো। নাস্তা শেষে আয়ান দাদির কাছে গেল। দাদি, আমি আজ অফিস যাব। অনেকদিন ছুটি কাটালাম, আর ভালো লাগছে না। তুই তো 1 সপ্তাহের ছুটি নিয়েছিলি, আজই যাবি কেন? নদীকে একটু সময় দে। নদী তো বাসাতেই আছে। আমি অফিস থেকে ফিরে ওকে সময় দেব। তাছাড়া অফিসে একটা খুব জরুরি মিটিং আছে। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। আয়ান নিজের ঘরে গিয়ে রেডি হতে শুরু করলো। নদী এসে তার ঠাই ঠিক করে দিতে চাইলো, কিন্তু আয়ান একটু পিছিয়ে গেল। আমি নিজেই ঠিক করে নিতে পারবো। তুমি কি আমার উপর আবার রাগ করেছো? কাল রাতে তো সব ঠিক ছিল। কাল রাতের কথা আমি ভুলে গেছি। নতুন দিন নতুন ভাবে শুরু করা উচিত, তাই না? তুমি এমন হেয়ালি করে কথা কেন বলছো আয়ান? আমি খুব স্পষ্ট করেই কথা বলছি। তুমি হয়তো বুঝতে পারছো না। আমি আসছি। আয়ান বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে কিছুক্ষণ রাস্তায় ঘুরলো। সে অফিসে গেল না। সে জানে সাজ্জাদ দুলাভাই 10টার দিকে অফিসে চলে যান, আর দাদি 11টার দিকে কোরআন পড়তে বসেন। মা আর চাচি তখন রান্নাঘরে থাকেন। সারাহ আপু এই সময়ে তার ঘরে একা থাকে। আয়ান 11টার দিকে গাড়িটা বাড়ির পেছনের রাস্তায় পার্ক করলো। সে পেছনের দরজা দিয়ে খুব সাবধানে বাড়ির ভেতর ঢুকলো। কেউ তাকে দেখতে পেল না। সে সোজা দোতলায় চলে গেল। সারাহ আপুর ঘরের দরজা ভেজানো ছিল। আপু কি বাথরুমে? আয়ান দরজায় ফাঁক দিয়ে উকি দিল। সারাহ ঘরে নেই। বাথরুমের দরজা খোলা মানে সে বাথরুমেও নেই। আয়ান সুযোগ বুঝে নিঃশব্দে ঘরে ঢুকে পড়ল। সে সরাসরি সারাহর ওয়ার্ড্রপের দিকে এগিয়ে গেল। ওয়ার্ড্রপের নিচের ড্রয়ারটা তালা দেওয়া ছিল না। সে ড্রয়ারটা টান দিয়ে খুলল। অনেকগুলো কাপড়ের নিচে একটা কালো রঙের ল্যাপটপ ব্যাগ লুকানো আছে। আয়ানের বুকের ভেতর ধক করে উঠল। সে দ্রুত ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলো। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। আমি কি চা এখানে খাবো নাকি নিচে আসবো আম্মু? সারাহর গলা শুনে আয়ান ছিটকে খাটের নিচে ঢুকে গেল। তার হাতে ল্যাপটপটা ধরা।
সারাহ ঘরে ঢুকে দরজাটা একটু চাপিয়ে দিল। সে খাটের উপর বসলো। আয়ান খাটের নিচে নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে। তার হার্টবিট এত জোরে হচ্ছে যে তার মনে হচ্ছে সারাহ হয়তো শুনতে পাবে। নদীর সাথে কথা বলার দরকার, মেয়েটা আমাকে বিপদে ফেলে দিল। সারাহ ফোন বের করে নদীকে কল করলো। আয়ান সব স্পষ্ট শুনতে পাচ্ছে। হ্যালো নদী, তুই কোথায়? আমি আমার রুমে আছি। কেন, কি হয়েছে? আমার একদম ভালো লাগছে না। সকালে আয়ান যেভাবে কথা বলছিল আমার মনে হচ্ছে ও কিছু সন্দেহ করছে। তুই বেশি ভয় পাচ্ছিস তারা। আয়ান কিছু জানে না, ও শুধু একটু বিরক্ত। তুই তো তোর কাজ হাসিল করে নিলি, কিন্তু আমি যদি ধরা পড়ি আমার সংসার ভেঙে যাবে। সাজ্জাদ এসব একদম সহ্য করবে না। কেউ ধরা পড়বে না, আমি সব ম্যানেজ করে নিব। তুই শুধু স্বাভাবিক থাক। ল্যাপটপটা ওখানে রাখা কি ঠিক হচ্ছে? আমি ওটা ভেঙে ফেলবো। খবরদার এই কাজ করবি না। ল্যাপটপ ভাঙলে কেউ না কেউ ঠিকই টের পাবে। ওটা যেখানে আছে সেখানেই থাক। সারাহ ফোন কেটে দিল। সে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে তারপর বাথরুমের দিকে গেল। আয়ান এই সুযোগটাই খুঁজছিল। সারাহ বাথরুমে ঢুকতেই আয়ান খাটের নিচ থেকে বেরিয়ে এলো। সে ল্যাপটপটা নিজের ব্যাগে ঢুকিয়ে খুব সাবধানে ঘর থেকে বের হয়ে গেল। কেউ টেরও পেল না যে আয়ান বাড়িতে ঢুকেছিল আর ল্যাপটপ নিয়ে গেছে। আয়ান সোজা শিয়ামের ফ্ল্যাটে গিয়ে হাজির হলো। কিরে, তুই এই সময় অফিস যাসনি? অফিস চুলোই যাক, আমি প্রমাণ নিয়ে এসেছি। কিসের প্রমাণ? তোর ব্যাগে কি? সারা আপুর ল্যাপটপ। এই ল্যাপটপ থেকে রুহির পরিবারকে ছবিগুলো পাঠানো হয়েছিল। তুই এটা চেক কর। তুই এটা চুরি করে আনলি? কেউ দেখেনি তো? কেউ দেখেনি। তুই আগে এটা খোল, আমাকে দেখতে হবে এখানে কি কি আছে। শিয়াম ল্যাপটপটা অন করলো। ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়া। শিয়াম একটু হাসলো। সে তার নিজের কিছু সফটওয়্যার ব্যবহার করে মাত্র 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড ক্র্যাক করে ফেললো। ল্যাপটপ ওপেন হতেই শিয়াম বিভিন্ন ফোল্ডার চেক করতে শুরু করলো। দোস্ত, এখানে তো তেমন কিছু দেখছি না, মনে হচ্ছে সব ডিলিট করে দিয়েছে। তুই রিকভার কর, যেভাবে হোক আমাকে ওই ছবিগুলো আর মেসেজগুলোর ট্রেস বের করে দে। রিকভার করতে একটু সময় লাগে, তুই বস, আমি দেখছি। আমার হাতে সময় নেই সিয়াম। নদী আর সারা মিলে আমাকে নিয়ে খেলছে। আমি ওদের আজই শেষ করে দেব। তুই মাথা ঠান্ডা রাখ, প্রমাণ ছাড়া তুই কিছুই করতে পারবি না। আমাকে কাজ করতে দে। শিয়াম একটা রিকভারি সফটওয়্যার রান করে দিল। আয়ান সোফায় বসে অস্থির ভাবে পা নাচাচ্ছে। তার বুকের ভেতর একটা আগুন চলছে। সে ভাবছে নদীকে সে কিভাবে শাস্তি দেবে। প্রায় 2 ঘন্টা পর শিয়ামের সফটওয়্যার কাজ শেষ করলো। দোস্ত, পেয়েছি, একটা ফোল্ডার রিকভার হয়েছে। খোল ওটা, তাড়াতাড়ি খোল। শিয়াম ফোল্ডারটা খুললো। ফোল্ডারের ভেতর রুহির অনেকগুলো আপত্তিকর ছবি। এই ছবিগুলোই রুহির পরিবারকে পাঠিয়ে ব্ল্যাকমেল করা হয়েছিল। তার সাথে কিছু টেক্সট ফাইলও আছে। এই দেখ দোস্ত, এখান থেকেই মেলগুলো পাঠানো হয়েছিল। ফেক ইমেল আইডি ব্যবহার করেছিল ওরা, কিন্তু ব্রাউজার হিস্ট্রিতে সব লক থেকে গেছে। আমি জানতাম নদী আর সারা আপু মিলে এই কাজ করেছে। কিন্তু দোস্ত, একটা জিনিস বুঝতে পারছি না, রুহির এই ছবিগুলো ওরা ফেলো কোথায়? সেটাই তো আসল প্রশ্ন। রুহির এই ছবিগুলো তো খুব পার্সোনাল। এগুলো সারা আপু বা নদীর কাছে কিভাবে এলো? এখানে একটা চ্যাট স্টিক আছে, দাঁড়া আমি ওপেন করছি। শিয়াম চ্যাট হিস্ট্রিটা ওপেন করলো। এটা একটা ফেসবুক ফেক আইডির চ্যাট। সেখানে দেখা যাচ্ছে কেউ একজন টাকার বিনিময়ে এই ছবিগুলো কিনেছে। তার মানে ওরা কাউকে টাকা দিয়ে রুহির ছবিগুলো জোগাড় করেছে। হ্যাঁ দোস্ত, কাজটা খুব প্রফেশনাল ভাবে করা হয়েছে। নদী সাধারণ কোনো মেয়ে না, ওর মাথা খুব ভয়ঙ্কর। আমি সব প্রমাণ আমার ফোনে কপি করে নিচ্ছি। ল্যাপটপটা আমি কাল সকালের মধ্যে ওর জায়গায় রেখে দেব। তুই এখন কি করবি? ওদের কি সব বলে দিবি? না, এত সহজে ওদের আমি ছাড়বো না। নদী আমার সাথে ভালোবাসার নাটক করছে, আমিও ওর সাথে নাটক করব। ও বুঝতেই পারবে না যে আমি সব জানি। আয়ান সব প্রমাণ নিজের ফোনে নিয়ে ল্যাপটপটা ব্যাগে ভরলো। সে শিয়ামকে ধন্যবাদ দিয়ে বাসায় ফেরার জন্য বের হলো। তখন বিকেল হয়ে গেছে। আয়ান বাড়ির কাছাকাছি এসে একটা ফুলের দোকান থেকে কিছু লাল গোলাপ কিনলো। তার মাথায় এখন অন্যরকম একটা খেলা চলছে। সে বাড়ি ফিরে দেখলো নদী ড্রয়িং রুমে বসে দাদির সাথে গল্প করছে। আয়ানকে দেখে নদী উঠে এলো। তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আমি তো ভাবলাম সন্ধ্যা হবে। তোমার জন্য মন টিকলো না, তাই চলে এলাম। এই নাও তোমার জন্য ফুল।
আয়ান গোলাপের তোড়াটা নদীর হাতে দিল। নদীর চোখে মুখে একটা খুশির ঝিলিক দেখা গেল। দাদি হেসে উঠলেন। বাহ, আমার নাতি তো দেখি অনেক রোমান্টিক হয়ে গেছে। যা তোরা নিজেদের ঘরে যা। থ্যাংক ইউ আয়ান, ফুলগুলো খুব সুন্দর। তোমার চেয়ে বেশি সুন্দর না, চলো রুমে যাই। আয়ান নদীর হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। সারাহ নিজের রুম থেকে বের হয়ে এই দৃশ্য দেখলো। তার চোখে মুখে একটু স্বস্তি দেখা গেল। সে ভাবলো হয়তো আয়ান সব মেনে নিয়েছে। আয়ান আর নদী ঘরে ঢুকলো। নদী ফুলগুলো একটা ফুলদানিতে রাখতে গেল। আয়ান পেছন থেকে গিয়ে নদীর কোমর জড়িয়ে ধরলো। তুমি হঠাৎ এত রোমান্টিক হয়ে গেলে যে? কেন, আমি কি রোমান্টিক হতে পারি না? আমার বউ এত সুন্দর, তাকে দেখে তো রোমান্টিক হওয়াই স্বাভাবিক। তুমি আমাকে সত্যি মেনে নিয়েছো আয়ান? কাল রাতের পর আর কি কিছু বাকি থাকে? তুমি আমার সব কিছু বদলে দিয়েছো নদী। আয়ান নদীর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। নদীর শরীরটা একটু কেঁপে উঠল। সে আয়ানের দিকে ঘুরে দাঁড়ালো। আয়ানের চোখে একটা নেশা কাজ করছে, তবে সেটা ভালোবাসার নেশা নাকি প্রতিশোধের সেটা নদী বুঝতে পারলো না। নদী আয়ানের গলা জড়িয়ে ধরলো। আমি এই দিনটার জন্যই তো এতদিন অপেক্ষা করেছি আয়ান। আমি তোমাকে কতটা চাই তুমি কল্পনাও করতে পারবে না। আমাকে চাও নাকি আমাকে জেতার জিত ছিল তোমার? জিত কেন হবে? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা আর জিদের মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে নদী। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমাকে শুধু দখল করতে চাও? তুমি আবার পেঁচিয়ে কথা বলছো। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস, এটাই সত্যি। আয়ান আর কোনো কথা না বলে নদীর ঠোঁটে নিজের ঠোঁট রাখলো। চুম্বনটা খুব গভীর আর বুনো ছিল। নদী প্রথমে একটু হকচকিয়ে গেলেও পরে সেও সাড়া দিল। আয়ান নদীকে পাঁচাকোলা করে তুলে নিয়ে বিছানায় ফেললো। নদীর পরনে একটা হালকা নীল শাড়ি। আয়ানের হাত নদীর শাড়ির ভাঁজে হারিয়ে যেতে শুরু করলো। ঘরের আলো খুব স্নিগ্ধ। নদীর শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসছে। তুমি কি আমাকে সব সত্যি কথা বলবে নদী? আমি তোমার কাছে কিছুই লুকাবো না। তুমি যা জানতে চাইবে আমি সব বলবো। রুহির সাথে আমার বিয়েটা ভাঙার পেছনে তোমার কোনো হাত ছিল না তো? আয়ানের এই কথায় নদীর শরীরটা এক মুহূর্তের জন্য জমে গেল, কিন্তু সে খুব দ্রুত নিজেকে সামলে নিল। সে আয়ানের চোখে চোখ রেখে একটু হাসলো। তুমি এখনো ওইসব নিয়ে ভাবছো? আমি কেন ওই বিয়ে ভাঙতে যাব? যা হয়েছে ভাগ্যের জোরে হয়েছে। ভাগ্য নাকি অন্য কিছু? শুধু ভাগ্য আয়ান, তুমি আমাকে বিশ্বাস করো। আয়ান নদীর চোখে একটা নির্লজ্জ মিথ্যা দেখতে পেল। তার বুকের ভেতরটা ঘৃণায় ভরে গেল, কিন্তু সে নিজের অভিনয় চালিয়ে গেল। সে নদীর শাড়ির আঁচলটা সরিয়ে দিল। নদীর উন্মুক্ত পেটে আয়ানের হাতের স্পর্শ লাগতেই নদী চোখ বন্ধ করে ফেলল। আয়ান নদীর শরীরের প্রতিটি বাঁকে নিজের অধিকার ফলাতে শুরু করলো। নদীর মুখ থেকে ছোট ছোট গোঙানির শব্দ বের হচ্ছে। আয়ান জানে এই মুহূর্তে সে নদীকে দুর্বল করে দিচ্ছে। সে নদীর কানের কাছে ফিসফিস করে উঠল। তুমি আমার সাথে খেলছো নদী, আর আমি তোমার সাথে। দেখি এই খেলায় কে জেতে। তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে হবে না, তুমি শুধু উপভোগ করো। আয়ান নদীর ওপর পুরোপুরি ঝাঁপিয়ে পড়ল। তাদের মধ্যে একটা বুনো এবং উত্তাল রোম্যান্স শুরু হলো। নদী আয়ানের ভালোবাসার তীব্রতায় নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিল। সে ভাবলো সে আয়ানকে পুরোপুরি জয় করে নিয়েছে, কিন্তু সে জানে না আয়ান তাকে ভালোবাসছে না, বরং তাকে একটা ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর তারা দুজন ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। নদী আয়ানের বুকে মাথা রেখে খুব দ্রুত ঘুমিয়ে পড়ল। আয়ানের চোখে কোনো ঘুম নেই। সে একদৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে আছে। রাত তখন প্রায় 12টা। হঠাৎ আয়ানের ফোনটা ভাইব্রেট করে উঠল। শিয়ামের মেসেজ। এত রাতে সিয়াম কেন মেসেজ দিল? আয়ান খুব সাবধানে নদীর মাথাটা নিচের বুক থেকে সরিয়ে বালিশে রাখলো। সে ব্যালকনিতে গিয়ে শিয়ামের মেসেজটা ওপেন করলো। মেসেজটা পড়ে আয়ানের পায়ের তলার মাটি সরে গেল। দোস্ত, তুই ঘুমাচ্ছিস? আমি ওই ল্যাপটপে আরো গভীরভাবে সার্চ করেছিলাম। একটা হিডেন ফোল্ডার পেয়েছি। ফোল্ডারটার নাম প্ল্যান বি। তুই এখনই আমাকে কল কর। বিষয়টা রোহিত ছবি নিয়ে নয়, বিষয়টা তোর জীবন নিয়ে। প্ল্যান বি এর মানে কি? আয়ান আর দেরি না করে শিয়ামকে কল করলো। শিয়াম এক রিং হতেই কল ধরলো। হ্যালো সিয়াম, বল কি পেয়েছিস? প্ল্যান বি মানে কি? দোস্ত, তুই শক্ত হ। নদী শুধু তোর আর রুহির বিয়েই ভাঙেনি। ওর টার্গেট আরো অনেক বড়। তুই পরিষ্কার করে বল সিয়াম, আমার মাথা কাজ করছে না। ওই ফোল্ডারে কিছু মেডিকেল রিপোর্ট আর
লিগ্যাল ডকুমেন্টস আছে। তোর নামে একটা লাইফ ইন্স্যুরেন্স করা হয়েছে গত মাসে, আর নমিনি হিসাবে নদীর নাম দেওয়া আছে। লাইফ ইন্স্যুরেন্স? কিন্তু আমি তো কোনো ইন্স্যুরেন্স করিনি। ইন্স্যুরেন্সটা তোর সিগনেচার চাল করে করা হয়েছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটা না। তাহলে কি? ওই ফোল্ডারে কিছু বিষাক্ত কেমিক্যালের নাম সার্চ করা হয়েছে ব্রাউজার থেকে। এমন কেমিক্যাল যা খাবারে মিশিয়ে দিলে হার্ট অ্যাটাক মনে হয়। কোনো পোস্টমর্টমের রিপোর্ট ধরা পড়ে না। আয়ানের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে ব্যালকনির রেলিংটা শক্ত করে ধরে নিজেকে সামলালো। তার মানে নদী শুধু তাকে বিয়ে করার জন্যই এই প্ল্যান করেনি। নদী তাকে মেরে ফেলে ইন্স্যুরেন্সের টাকা হাতানোর প্ল্যান করেছে। আর সারাহ আপুও কি এই প্ল্যানের অংশ? আয়ান ঘাড় ঘুরিয়ে ঘরের ভেতর তাকালো। বিছানায় নদী খুব শান্তভাবে ঘুমাচ্ছে। তার নিষ্পাপ চেহারার আড়ালে এত বড় একটা খুনি লুকিয়ে আছে, এটা বিশ্বাস করতে আয়ানের কষ্ট হচ্ছে। সিয়াম, তুই ডকুমেন্টসগুলো আমাকে মেইল কর। আমি কাল সকালে তোর সাথে দেখা করছি। তুই আজ রাতেই ওই বাড়ি থেকে বের হয়ে আয় দোস্ত। ওই মেয়ের সাথে এক ঘরে থাকা তোর জন্য নিরাপদ না। ও তোকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। আমি এখন বের হলে ওরা সন্দেহ করবে, তুই চিন্তা করিস না। আমি আজ রাতটা সামনে নেব, তুই প্রমাণগুলো রেডি রাখ। আয়ান ফোন কেটে দিল। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। সে বুঝতে পারছে সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। নদী শুধু বড় আপুর বান্ধবী নয়, সে একটা ঠান্ডা মাথার খুনি। আয়ান ধীর পায়ে ঘরের ভেতর এলো। সে নদীর ব্যাগের দিকে তাকালো। তার মনে হলো নদীর এই গোপন ফোনটাতে হয়তো আরো অনেক কিছু আছে যা সে কাল রাতে দেখতে পারেনি। আয়ান সাবধানে ব্যাগ থেকে নদীর দ্বিতীয় ফোনটা বের করলো। ফোনটা লক করা। আয়ান জানে পাসওয়ার্ড তার জন্ম তারিখ। সে পাসওয়ার্ড দিয়ে ফোনটা আনলক করলো। পাসওয়ার্ডটা আমার জন্ম তারিখ। আয়ান নিজের মনে বিড়বিড় করে ফোনটা আনলক করলো। বুকটা ধরপড় করছে। শিয়ামের পাঠানো কথাগুলো মাথার ভেতর হাতুড়ির মতো বাড়ি দিচ্ছে। লাইফ ইন্স্যুরেন্স আর বিষাক্ত কেমিক্যাল। নদীকে আসলেই তাকে খুন করতে চায়? ফোনটা আনলক হতেই আয়ান মেসেজ অপশনে গেল। মেসেজগুলো সব ডিলিট করা, শুধু একটা ড্রাফট মেসেজ সেভ করা আছে। ড্রাফটে কি লেখা? আয়ান মেসেজটা ওপেন করলো। সেখানে লেখা কাজটা খুব সাবধানে করতে হবে যাতে আয়ান কোনোভাবেই বুঝতে না পারে। মেসেজটা কাকে পাঠানোর জন্য লেখা হয়েছিল সেটা বোঝা যাচ্ছে না। আয়ান দ্রুত ফাইল ম্যানেজারে গেল। সেখানে একটা হিডেন ফোল্ডার পেল। ফোল্ডারটা খুলতেই তার চোখ কপালে উঠল। এটা তো আমার মেডিকেল রিপোর্ট, গত মাসে যে ফুল বডি চেক আপ করিয়েছিলাম। আয়ান বুঝতে পারছে না নদীর কাছে তার মেডিকেল রিপোর্ট কি করছে, আর লাইফ ইন্স্যুরেন্সের পেপারটাই বা কোথায়। আয়ান সবকিছুর ছবি নিজের ফোনে তুলে নিল। সে নদীর ফোনটা ঠিক আগের মতো ব্যাগে রেখে দিল। সে ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। তার মাথার ভেতর সবকিছু কেমন চট পাকিয়ে যাচ্ছে। নদী যদি সত্যিই তাকে খুন করতে চায় তাহলে এত ভালোবাসার নাটক কেন করছে? নাকি এই ভালোবাসাটাও প্ল্যানের অংশ? আমি মরবো না, এত সহজে আমি হার মানবো না। আয়ান সিগারেটটা ফেলে দিয়ে ঘরে এলো। বিছানায় নদী খুব শান্তিতে ঘুমাচ্ছে। নদীর মুখের দিকে তাকালে বোঝার উপায় নেই এই মেয়ের মাথার ভেতর এত ভয়ঙ্কর একটা প্ল্যান চলছে। আয়ান নদীর পাশে গিয়ে শুলো। সে নদীর দিকে পেছন ফিরে শুয়ে চোখ বন্ধ করলো। রাত পেরিয়ে সকাল হলো। আয়ানের চোখে ঘুম ছিল না বললেই চলে। সে সকাল সকাল উঠে বাথরুমে ঢুকে গেল। বাথরুম থেকে বের হতেই দেখলো নদী চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং। এত সকালে উঠে পড়লে? ঘুম ভেঙে গেল তাই। আমি তোমার জন্য চা বানিয়ে এনেছি, খেয়ে নাও। আয়ান চায়ের কাপটার দিকে তাকালো। শিয়ামের কথাগুলো মনে পড়ে গেল। বিষাক্ত কেমিক্যাল যা খাবারে মেশানো হতে পারে। আয়ানের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সে নদীর চোখের দিকে তাকালো। নদীর চোখে একটা অদ্ভুত মায়া। চা এখন খাবো না, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগবে না? তুমি তো সকালে উঠে চা খাও। নাও একটু খেয়ে নাও, ফ্রেশ লাগবে। বললাম তো খাবো না, তুমি আমাকে জোর করো না। আমি এত কষ্ট করে বানালাম আর তুমি খাবে না? তুমি কষ্ট করে বানিয়েছো বলে কি আমাকে খেতেই হবে? তুমি নিজেই খেয়ে নাও। আয়ান খুব রুক্ষ গলায় কথাগুলো বলল। নদী একটু অবাক হলো। সে চায়ের কাপটা টেবিলে রেখে আয়ানের কাছে এগিয়ে এলো। তোমার কি হয়েছে আয়ান? কাল রাতে সব ঠিক ছিল, আজ সকালে উঠে এমন করছো কেন? আমার কিছুই হয়নি, আমার মেজাজটা একটু খারাপ। তুমি আমাকে একা থাকতে দাও। মেজাজ খারাপ কেন? অফিসের কোনো টেনশন? আমার টেনশন নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার কাজ করো। আমি তো তোমার স্ত্রী,
তোমার টেনশন তো আমারও টেনশন। স্ত্রী, তুমি আসলেই নিজেকে আমার স্ত্রী ভাবো? এটা আবার কেমন কথা? আমি তো তোমার স্ত্রী। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নদী, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আয়ানের কথায় নদীর মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে খুব দ্রুত নিজেকে সামলে নিল। তুমি এসব কি বলছো আয়ান? আমার আবার কি উদ্দেশ্য থাকবে? আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। অনেক আগে থেকে? তাহলে আগে কেন বলনি? আমি সাহস পাইনি। তুমি তো জানো তুমি সারার ছোট ভাই, আমি কিভাবে বলতাম? আর এখন সাহস পেয়ে গেলে? এখন তো পরিস্থিতি অন্যরকম। দাদি যখন বিয়ের কথা বললেন আমি আর না করতে পারিনি। তুমি না করতে পারোনি, নাকি তুমি চেয়েছিলে বিয়েটা হোক? নদী এবার পুরোপুরি চুপ হয়ে গেল। আয়ান খুব তীক্ষ্ণ দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। নদীর চোখের মনি এদিক ওদিক নড়ছে, সে যেন কোনো উত্তর খুঁজছে। আমি চেয়েছিলাম বিয়েটা হোক, আমি তোমাকে হারাতে চাইনি। হারাতে চাওনি? নাকি আমাকে দিয়ে তোমার কোনো কাজ উদ্ধার করতে চাও? কাজ উদ্ধার মানে? তুমি কি সব আবোল তাবোল বলছো? চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। নদী চায়ের কাপটা আবার আয়ানের দিকে এগিয়ে দিল। আয়ান কাপটা হাতে নিল, সে কাপের দিকে তাকিয়ে একটু হাসলো। তুমি আগে একটু খাও, তারপর আমি খাচ্ছি। আমি তো চা খাই না, তুমি জানো। আজ একটু খাও আমার জন্য। নদী কোনো কথা না বলে চায়ের কাপে চুমুক দিল। সে বেশ কয়েক ঢোক চা খেয়ে কাপটা আয়ানের হাতে দিল। এবার খুশি? নাও, খেয়ে নাও। আয়ান একটু অবাক হলো। নদী তো চা খেয়ে নিল, তার মানে চায়ে কিছু মেশানো নেই, নাকি কেমিক্যালটা এমন যেটা ধীরে ধীরে কাজ করে। আয়ান কাপটা টেবিলে রেখে দিল। আমার চা খেতে ইচ্ছে করছে না, তুমি রেডি হয়ে নাও, আমরা আজ বাইরে যাব। কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে। তুমি শাড়ি পরে নিও। আয়ান আর কোনো কথা না বলে নিচে নেমে গেল। ডাইনিং টেবিলে সবাই নাস্তা করছে। দাদি আয়ানকে দেখে হাসি মুখে ডাকলেন, আয়ান এখানে আয় ভাই, আজ রাতে আমাদের বাসায় একটা ছোট অনুষ্ঠান আছে। তোর আর নদীর বিয়ের কোনো অনুষ্ঠান তো হয়নি, তাই শুধু পরিবারের সবাইকে নিয়ে একটা ডিনারের আয়োজন করেছি। এসবের কি দরকার ছিল দাদি? দরকার আছে রে বাবা, নতুন বউ ঘরে এসেছে, একটা ছোট অনুষ্ঠান তো করতেই হয়। আমি সব আয়োজন করে ফেলছি, তুই আজ তাড়াতাড়ি বাসায় ফিরবি। আমি আজ অফিসে যাচ্ছি না, নদীর সাথে একটু বাইরে বের হব। হ্যাঁ যা ঘুরে আয়, কিন্তু সন্ধ্যার আগে ফিরে আসিস, মেহমানরা আসতে শুরু করবে। নদী কোথায়? ও কি এখনো ঘুমাচ্ছে? না, ও রেডি হচ্ছে, আমরা বের হব। তোরা কোথায় যাচ্ছিস আয়ান? কেন আপু, তোমার কি আমাদের সাথে যাওয়ার ইচ্ছে আছে নাকি? না, আমি যাব কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। তোমার মুখটা আজ অনেক শুকনো লাগছে আপু, রাতে ঠিক মতো ঘুমাওনি? আমি তো কাল থেকেই বলছি ওকে ডাক্তার দেখাতে, ও তো কথাই শুনে না। আমার কিছু হয়নি, তোমরা শুধু শুধু চিন্তা করছো। আয়ান সারাহর চোখের দিকে তাকিয়ে একটু বাঁকা হাসলো। সারাহ চোখ নামিয়ে নিল। আয়ান নাস্তা শেষ করে উপরে উঠে গেল। নদী একটা লাল রঙের শাড়ি পরেছে, তাকে অসম্ভব সুন্দর লাগছে। আয়ান মুহূর্তের জন্য সবকিছু ভুলে গেল। নদীর এই রূপ তাকে পাগল করে দেয়, কিন্তু পরক্ষণেই শিয়ামের কথাগুলো মনে পড়ে গেল। তুমি রেডি? হ্যাঁ আমি রেডি। আমরা কোথায় যাচ্ছি? একটু সিয়ামের বাসায় যাব, ওর সাথে কিছু জরুরি কথা আছে। সিয়ামের বাসায়? আমাকে নিয়ে যাবে কেন? তোমরা বন্ধুরা কথা বলবে, আমি কি করব? তুমিও শুনবে, তোমার শোনাটা খুব জরুরি। নদী একটু থমকে গেল। আয়ানের গলার স্বরটা কেমন যেন অন্য রকম লাগছে। তারা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। শিয়ামের ফ্ল্যাটে পৌঁছতে আধা ঘন্টা লাগলো। শিয়াম দরজা খুলে তাদের দেখে একটু অবাক হলো। সে ভাবেনি আয়ান নদীকে সাথে নিয়ে আসবে। আরে আয়ান ভাবি, ভেতরে এসো। সিয়াম, সব রেডি করে রেখেছিস? হ্যাঁ সব রেডি, তুই বস, আমি ল্যাপটপ নিয়ে আসছি। কিসের ল্যাপটপ? তোমরা কি নিয়ে বলছো? তুমি একটু পরে সব বুঝতে পারবে নদী, তুমি একটু বসো। শিয়াম ল্যাপটপ নিয়ে এলো। সে ল্যাপটপটা অন করে একটা ফোল্ডার খুললো। আয়ান নদীর দিকে তাকালো। নদীর চোখে মুখে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। সিয়াম, ওই ইন্স্যুরেন্সের পেপারগুলো বের কর। ওই যে দোস্ত দেখ। আয়ান ল্যাপটপের স্ক্রিনটা নদীর দিকে ঘুরিয়ে দিল। স্ক্রিনে একটা লাইফ ইন্স্যুরেন্সের পলিসি ডকুমেন্ট। সেখানে আয়ানের নাম আর নমিনি হিসেবে নদীর নাম জলজল করছে। নদীর চোখ দুটো বড় বড় হয়ে গেল। এটা কি নদী?
আমি কিভাবে জানবো এটা কি? আমি তো এসবের কিছুই জানি না। মিথ্যে বলো না নদী, এই পলিসিটা গত মাসে করা হয়েছে। তখন তো আমাদের বিয়ে হয়নি, তাহলে তুমি আমার নমিনি হলে কিভাবে? আমি সত্যি বলছি আয়ান, এসবের কিছুই আমি জানি না। কেউ হয়তো আমাকে ফাঁসানোর জন্য এসব করছে। ফাঁসানোর জন্য? কে ফাঁসাবে তোমাকে? আর আমার সিগনেচারই বা জাল করলো কে? দোস্ত, এখানে শুধু ইন্স্যুরেন্স না, আরো কিছু আছে। এই দেখ। শিয়াম আরো কিছু ডকুমেন্ট ওপেন করলো। সেখানে বিভিন্ন বিষাক্ত কেমিক্যালের নাম লেখা। নদী এগুলো দেখে রীতিমতো কাঁপতে শুরু করলো। বিশ্বাস করো আয়ান, আমি এসবের কিছুই জানি না। আমি কখনো তোমাদের মারার কথা ভাবতেও পারি না। তাহলে এসব কি নদী? তুমি কি আমাকে বলবে যে এসব রুহির পরিবারের কাজ? আমি জানি না কে করেছে, কিন্তু আমি করিনি। তুমি বিশ্বাস করো। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব নদী? কাল রাতে তুমি আমার ফোন চেক করছিলে, তুমি আমাকে লুকিয়ে মেসেজ করছিলে, তুমি সারা আপুর সাথে মিলে কিছু একটা প্ল্যান করেছো। নদী হঠাৎ করে কাঁদতে শুরু করলো। সে আয়ানের হাত চেপে ধরলো। আমি সত্যি বলছি আয়ান, আমি তোমাকে মারার কোনো প্ল্যান করিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি আমাকে ভালোবেসে আমাকে মারার প্ল্যান করেছো, তাই না? ইন্স্যুরেন্সের টাকাগুলো পেলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আমি টাকা চাই না আয়ান, আমি শুধু তোমাকে চাই। তুমি এই পেপারগুলো ছিঁড়ে ফেলো, আমার কোনো ইন্স্যুরেন্স লাগবে না। নদীর কান্না দেখে আয়ানের বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠলো। মেয়েটা কি সত্যি বলছে নাকি এটা ওর নতুন কোনো নাটক? আয়ান নিজের হাতটা ছাড়িয়ে নিল। আমি সব প্রমাণ জোগাড় করেছি নদী। তুমি আর সারা আপু মিলে আমার বিয়ে ভেঙেছো, আমাকে বাধ্য করেছো তোমাকে বিয়ে করতে, এবার আমাকে মারার প্ল্যান করেছো। আমি সব জানি। তুমি সব জানো না আয়ান, তুমি যা দেখছো সব সত্যি না। আমাকে একটু সময় দাও, আমি সব বুঝিয়ে বলবো। আমার আর কোনো কথা শোনার ইচ্ছে নেই। আমি আজই দাদিকে সব বলে দেব। আমি এই বিয়ে মানি না। আয়ান ল্যাপটপটা বন্ধ করে দিল। সে উঠে দাঁড়ালো। নদী তার পা জড়িয়ে ধরলো। প্লিজ আয়ান, এমন করো না, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া মরে যাব। তুমি আমাকে মারার আগে আমি নিজেই চলে যাব নদী। আয়ান হনহন করে শিয়ামের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। নদী মাটিতে বসে অঝরে কাঁদতে লাগলো। শিয়াম নদীর দিকে একটা দীর্ঘশ্বাস ফেলে তাকালো। ভাবি, আপনি এত বড় রিস্ক কেন নিলেন? আমি কোনো রিস্ক নেইনি ভাইয়া, আমি সত্যি কিছু জানি না। আমাকে কেউ ফাঁসাচ্ছে। ফাঁসাচ্ছে? কে ফাঁসাবে আপনাকে? সব প্রমাণ তো আপনার বিরুদ্ধে যাচ্ছে। আমি জানি না কে করেছে, কিন্তু আমি আয়ানকে হারাতে চাই না। আপনি আমাকে একটু সাহায্য করুন ভাইয়া। আমি কি সাহায্য করব? আয়ান তো এখন পাগল হয়ে গেছে। শিয়াম নদীকে তুলে সোফায় বসালো। সে নদীকে এক গ্লাস জল দিল। নদী জল খেয়ে একটু শান্ত হলো, কিন্তু তার চোখ থেকে জল পড়া বন্ধ হচ্ছে না। আমাকে বাসায় নিয়ে চলুন ভাইয়া, আমাকে আয়ানের সাথে কথা বলতে হবে। আচ্ছা চলেন, আমি নামিয়ে দিচ্ছি। শিয়াম নদীকে নিয়ে বাসার দিকে রওনা দিল। আয়ান তখন বাসায় পৌঁছে গেছে। তার মেজাজ চরম খারাপ। সে সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। সে বুঝতে পারছে না সে কি করবে। নদীর কান্নাগুলো তার চোখের সামনে ভাসছে। মেয়েটার কান্না কি সত্যি ছিল? আয়ানের মন বলছে নদী তাকে ধোঁকা দিচ্ছে না, কিন্তু প্রমাণগুলো তো অন্য কথা বলছে। কে হতে পারে যে আমার সিগনেচার জাল করবে? আয়ান নিজের মনে ভাবতে শুরু করলো। তার পরিবারের কেউ কি এসবের সাথে জড়িত? রাশেদ চাচা, ওনার তো ব্যবসার অবস্থা ভালো না। উনি কি ইন্স্যুরেন্সের টাকার জন্য এসব করছেন? নাকি সারাহু আপুকে নদীর সাথে মিলে তাকে ফাঁসানোর চেষ্টা করছে? ঠিক তখন দরজায় ধাক্কা পড়লো। আয়ান, দরজা খোল ভাই। আসছি দাদি। আয়ান দরজা খুললো। দাদি হাসি মুখে দাঁড়িয়ে আছেন। তার পিছনে সারাহু আর নীলা ভাবিও আছে। নদী, কোথায় রে? তোরা তো একসাথে বের হয়েছিলি। ও একটু পরে আসবে দাদি, সিয়ামের সাথে আসছে। আচ্ছা, তুই রেডি হয়ে নে, মেহমানরা তো এসে পড়বে। তুই পাঞ্জাবি পরবি। আমি তোর জন্য একটা সুন্দর পাঞ্জাবি বের করে রেখেছি। আমার কোনো অনুষ্ঠান ভালো লাগছে না দাদি, আমার শরীরটা একটু খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে কেন? তোরা কি ঝগড়া করেছিস? স্বামী স্ত্রীর মধ্যে তো একটু ঝগড়া হতেই পারে, তাই না আপু? তুমি তো ভালোই জানো। সারাহু একটু চুপসে গেল। সে আর কোনো কথা বলল না। নীলা ভাবি হাসতে হাসতে এগিয়ে এলো। আরে দেব সাহেব, নতুন বউয়ের সাথে ঝগড়া করে কি আর পারা যায়? দেখবে একটু পরে বউ এসে সব রাগ ভাঙিয়ে দেবে।
ভাবি তুমি এখন যাও, আমার ভালো লাগছে না। তারা সবাই চলে গেল। আয়ান বিছানায় বসে নিজের মাথা চেপে ধরলো। কিছুক্ষণ পর নদী ঘরে ঢুকলো। তার চোখ মুখ ফুলে আছে। সে আয়ানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। নদী আলমারি থেকে একটা পাঞ্জাবি বের করে আয়ানের দিকে এগিয়ে দিল। এটা পরে নাও, দাদি নিচে রাখছেন। আমি এসব পরবো না, আমি নিচেও যাব না। প্লিজ আয়ান, মেহমানরা এসে গেছে, দাদি কষ্ট পাবেন। তুমি শুধু আজকের দিনটা একটু সহ্য করো, কাল আমি নিজেই চলে যাব। তুমি চলে যাবে? কোথায় যাবে? যেখানে গেলে তুমি শান্তিতে থাকতে পারবে সেখানে চলে যাব। আমি তোমার জীবনে আর বোঝা হয়ে থাকবো না। নদীর কথাগুলো আয়ানের বুকের ভেতর তীরের মতো বিঁধল। সে নদীর চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো মিথ্যা নেই, শুধু একরাশ অভিমান আর কষ্ট লুকিয়ে আছে। আয়ান আর না করতে পারলো না। সে পাঞ্জাবিটা হাতে নিয়ে বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর সে রেডি হয়ে বের হলো। নদী একটা ভারী শাড়ি পরেছে। তাকে দেখে আয়ান চোখ ফেরাতে পারলো না। তারা দুজন একসাথে নিচে নামলো। ড্রয়িং রুমে অনেক মানুষের ভিড়। নদীর বাবা মাও এসেছেন। দাদি সবাইকে হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছেন। এই তো আমার নাতি আর নাত বউ এসে গেছে, আয় তোরা এদিকে আয়। আয়ান আর নদী দাদির কাছে গিয়ে বসলো। সবাই তাদের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু আয়ান আর নদীর মনের ভেতর একটা বিশাল ঝড় বয়ে যাচ্ছে। ডিনারের আয়োজন খুব গ্র্যান্ড হয়েছে। সবাই খেতে বসলো। আয়ানের ঠিক পাশেই নদী বসেছে। নদীর হাতটা খুব ঠান্ডা। আয়ান আর চোখে নদীর দিকে তাকালো। সে খুব সামান্য খাচ্ছে। বাবা আয়ান, নদীকে একটু সময় দিও, মেয়েটা খুব অভিমানী, ওকে একটু বুঝতে চেষ্টা করো। আমি বুঝতে চেষ্টা করছি আঙ্কেল, কিন্তু ও কি আমাকে বুঝতে দিচ্ছে? ও ছোটবেলা থেকেই একটু চাপা স্বভাবের, নিজের মনের কথা কাউকে বলতে চায় না। তুমি একটু ধৈর্য ধরো বাবা। আয়ান মাথা নাড়লো। খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে এসে বসলো। আড্ডা আর হাসি ঠাট্টা চলতে লাগলো। আয়ানের এসব একদম ভালো লাগছে না। সে ব্যালকনিতে গিয়ে একা দাঁড়ালো। রাতের বাতাসটা বেশ ঠান্ডা। হঠাৎ সে একটা গলার আওয়াজ পেল। কেউ একজন খুব নিচু স্বরে ফোনে কথা বলছে। আওয়াজটা রাশেদ চাচার। সবকিছু ঠিক মতো হয়েছে তো? আয়ান যেন কোনোভাবেই জানতে না পারে, নদীর ঘাড়ে সব দোষ চাপিয়ে দিতে হবে। আয়ানের বুকের রক্ত হিম হয়ে গেল। তার মানে রাশেদ চাচা এই সবকিছুর পেছনে। উনি ইন্স্যুরেন্সের পেপারগুলো তৈরি করেছেন আর নদীকে ফাঁসানোর চেষ্টা করছেন। আয়ান খুব সন্তর্পণে রাশেদ চাচার কথার রেকর্ড অন করলো। ইন্স্যুরেন্সের টাকাটা পেলেই আমার ব্যবসায় সব দেনা শোধ হয়ে যাবে, আর ওই মেয়েটা জেলে পচবে, কেউ সন্দেহ করবে না। আয়ান আর সহ্য করতে পারলো না। সে রাশেদ চাচার সামনে গিয়ে দাঁড়ালো। রাশেদ চাচা আয়ানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। তার হাত থেকে ফোনটা পড়ে গেল। আপনি এত নিচে নামতে পারলেন চাচা? টাকার জন্য নিজের ভাইপোকে মারার প্ল্যান করলেন, আর একটা নির্দোষ মেয়েকে ফাঁসাতে চাইলেন। আয়ান, তুই কি সব বলছিস? আমি তো কোনো প্ল্যান করিনি। মিথ্যে বলবেন না চাচা, আমি সব শুনেছি। আমার কাছে আপনার সব কথার রেকর্ড আছে। আয়ানের গলার আওয়াজ শুনে ড্রয়িং রুম থেকে সবাই ছুটে এলো। রফিক আহমেদ এগিয়ে এসে রাশেদ চাচার কলার ধরলেন। তুই আমার ছেলেকে মারার প্ল্যান করেছিস? তোর এত বড় সাহস? রাশেদ, তুই এই কাজ করতে পারলি? আমি তোকে পেটে ধরেছি, আর তুই টাকার জন্য এত বড় পাপ করতে গেলি? রাশেদ চাচা সবার পায়ে ধরে কাঁদতে শুরু করলেন। তিনি সব দোষ স্বীকার করলেন। তিনি ব্যবসার দেনা মেটাতে আয়ানের নামে ভুয়া লাইফ ইন্স্যুরেন্স করেছিলেন, আর নদীর নামে একটা ফোল্ডার তৈরি করে সব দোষ নদীর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিলেন, যাতে কেউ তাকে সন্দেহ না করে। আর রুহির বিয়েটা কে ভেঙেছে, সেটাও কি আপনি করেছেন? না বাবা, আমি রুহির বিয়ে ভাঙিনি। আমি শুধু সুযোগ বুঝে ইন্স্যুরেন্সের প্ল্যানটা করেছি। বিয়ের ব্যাপারটা আমি কিছু জানি না। আয়ান অবাক হয়ে গেল। তার মানে রুহির বিয়ে ভাঙার পেছনে অন্য কেউ আছে। সে নদীর দিকে তাকালো। নদী মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখে জল। সারাহ খুব ভয়ে ভয়ে নদীর পাশে দাঁড়িয়ে আছে। আপু, তুমি কি কিছু বলবে? আমি কিছু জানি না আয়ান। তুমি কিছু জানো না? তাহলে কাল রাতে নদীর ফোনে ওই মেসেজটা কে পাঠিয়েছে? আর ওই ল্যাপটপটা তোমার ঘরে কি করছিল? আয়ানের কথায় সবাই চমকে উঠল। দাদি সারাহর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। সারা, আয়ান কি বলছে সব? তুই কি কিছু জানিস? দাদি, আমি সত্যি কিছু জানি না।
আমাকে নদী যা করতে বলেছে আমি তাই করেছি। আপু তুই চুপ কর, তোকে কিচ্ছু বলতে হবে না। না, ওকে বলতে দাও, আমি সব সত্যি জানতে চাই। আজ সব কিছুর ফয়সালা হবে। আয়ান নদীর হাতটা শক্ত করে চেপে ধরলো। নদীর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে আয়ানের চোখের দিকে তাকাতে পারছে না। সবাই নদীর দিকে তাকিয়ে আছে। একটা পিনপতন নীরবতা পুরো ঘর জুড়ে। কেউ কোনো কথা বলছে না। আয়ানের বুকের ভেতরটা আবার ধকধক করতে শুরু করলো। সে বুঝতে পারছে এবার আসল সত্যিটা সামনে আসতে যাচ্ছে। সে সত্যিটা তার পুরো পৃথিবীটা উলটপালট করে দিবে। আমি আর পারছি না নদী, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর মিথ্যে বলতে পারছি না আয়ানকে। তুই চুপ কর আপু, তুই কিচ্ছু বলবি না, যা বলার আমি বলবো। তুমি কি বলবে নদী? আর কত মিথ্যে বলবে তুমি? তুমি আমার বোনকে ব্যবহার করেছো, আমার পুরো পরিবারকে ধোঁকা দিয়েছো। আমি ধোকা দেইনি আয়ান, আমি শুধু তোমাকে চেয়েছিলাম। আয়ান আমাকে ক্ষমা করে দে ভাই, আমি আসলে নদীর কষ্টটা সহ্য করতে পারছিলাম না। ও তোকে পাগলের মতো ভালোবাসে। রুহির ওই ছবিগুলো নদী জোগাড় করেছিল আর আমাকে বলেছিল ওই ফেক ইমেল আইডি খুলে রুহির পরিবারকে পাঠাতে। আপু তুমি এই কাজটা করতে পারলে? তুমি জানো না এর ফল কি হতে পারতো? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু রুহিও তো ভালো মেয়ে ছিল না আয়ান। ওর আগে থেকেই একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। ওর পরিবার ওকে জোর করে তোর সাথে বিয়ে দিচ্ছিল। নদী যখন আমাকে রুহির ওই সম্পর্কের সব প্রমাণ দেখালো তখন আমি আর চুপ থাকতে পারিনি। তাই বলে তোমরা এইভাবে ব্ল্যাকমেল করবে? আর দাদিকে কে রাজি করালো? দাদিকে কেউ রাজি করায়নি, আমি সুযোগের অপেক্ষা করছিলাম। দাদি যখন দেখলেন দুই পরিবারের সম্মান নষ্ট হতে বসেছে তখন আমি দাদির পায়ে পড়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম আমি তোমাকে বিয়ে করে সব সম্মান বাঁচাবো। দাদি আমার কান্না দেখে রাজি হয়ে গিয়েছিলেন। তুমি এত বড় একটা মাস্টার প্ল্যান করলে মা, আর আমরা কেউ বুঝতে পারলাম না। তুই এই কাজটা কেন করতে গেলি নদী? তুই তো আমাকে বলতে পারতি, আমরা তো তোকে এমনিতেই বউ করে আনতাম। আপনারা আনতেন না আম্মু, আমি আয়নের থেকে 2 বছরের বড়। দাদি এটা কোনোদিন মেনে নিতেন না। আর আয়ন তো আমাকে শুধু বড় আপুর বান্ধবী হিসেবে দেখতো। আমি অস্বাভাবিক ভাবে এগোলে আয়ান আমাকে সোজা রিজেক্ট করে দিত। আমি সেই রিস্ক নিতে চাইনি। আমার মাথা হেট হয়ে যাচ্ছে নদী, তুই এই কাজ করবি আমি কখনো ভাবিনি। তুই আমাদের সবার সম্মান নিয়ে এভাবে খেললি? আমি কারো সম্মান নিয়ে খেলিনি আম্মু, আমি শুধু আমার ভালোবাসাকে জয় করতে চেয়েছি। আয়নকে ছাড়া আমি বাঁচতে পারতাম না। আপনারা আমাকে যা খুশি শাস্তি দিন, আমি মাথা পেতে নিব, কিন্তু আমি আয়নকে ছাড়া বাঁচতে পারবো না। নদীর কথাগুলো শুনে পুরো ড্রয়িং রুম শান্ত হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। দাদি একটা দীর্ঘশ্বাস ফেলে সোফা থেকে উঠে দাঁড়ালেন। তিনি নদীর কাছে গিয়ে নদীর মাথায় হাত রাখলেন। ভালোবাসায় মানুষ অনেক কিছুই করে মা, তুই যা করেছিস সেটা ভুল পদ্ধতি ছিল, কিন্তু তোর ভালোবাসায় কোনো খাদ নেই, সেটা আমি বুঝতে পারছি। আয়ান, তুই তোর বউকে নিয়ে ঘরে যা, যা কথা বলার তোরা নিজেদের মধ্যেই বল। আমরা কেউ আর এসব নিয়ে মাথা ঘামাবো না। দাদি আপনি ওকে এত সহজে ক্ষমা করে দিলেন? আমি ক্ষমা করার কে ভাই? ও তো তোর বউ, তুই নিজে সিদ্ধান্ত নে তুই কি করবি। তবে একটা কথা মনে রাখিস, এমন পাগলের মতো তোকে আর কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। দাদি নিজের ঘরে চলে গেলেন। কামাল হোসেন আর ফরিদা বেগমও মাথা নিচু করে বসে রইলেন। আয়ান আর কারো দিকে না তাকিয়ে নদীর হাতটা শক্ত করে চেপে ধরলো। সে নদীকে এক প্রকার টেনে সিঁড়ি দিয়ে দোতলায় নিয়ে গেল। নদীর হাতে খুব ব্যথা লাগছে, কিন্তু সে টু শব্দটাও করলো না। আয়ান নদীকে ঘরে ঢুকিয়ে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। তুমি নিজেকে কি ভাবো নদী? তুমি যা চাইবে তাই হবে? আমি শুধু তোমাকেই চেয়েছি আয়ান, আর কিছুই তো চাইনি জীবনে। তুমি আমার জীবনটা নিয়ে একটা গেম খেলেছো, আমাকে পুতুলের মতো নাচিয়েছো, আর বলছো তুমি শুধু আমাকে চেয়েছো। হ্যাঁ, আমি গেম খেলেছি, আমি স্বার্থপরের মতো কাজ করেছি, কিন্তু তুমি তো জানতে না আমি কত রাত তোমার কথা ভেবে কেঁদেছি। তুমি যখন সারার সাথে হাসতে হাসতে কথা বলতে, আমি আড়াল থেকে তোমাকে দেখতাম। তুমি যখন আমাকে শুধু আপু বলে ডাকতে, আমার বুকের ভেতরটা ছিঁড়ে যেত।
তাই বলে তুমি এত বড় একটা ষড়যন্ত্র করবে? আমি ষড়যন্ত্র না করলে আজ তুমি অন্য কারোর হয়ে যেতে। আমি সেটা বেঁচে থেকে কিছুতেই দেখতে পারতাম না। তুমি আমাকে ঘৃণা করো, আমাকে মারো, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। নদী মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল। সে দুহাতে মুখ ঢেকে হু হু করে কাঁদতে লাগলো। আয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নদীর এই কান্না কোনো অভিনয় নয়, এটা একটা মেয়ের চরম অসহায়ত্ব আর তীব্র ভালোবাসার প্রকাশ। আয়ানের চোখের সামনে ভেসে উঠল গত কয়েকদিনের নদীর সব ছোট ছোট যত্ন, নদীর স্পর্শ, নদীর সেই নিঃস্বাদ ধরানো চাহনি, আর তাকে নিজের করে নেওয়ার আপ্রাণ চেষ্টা। আয়ানের ভেতরের সব রাগ, সব অভিমান যেন নদীর চোখের জলে ধুয়ে যেতে লাগলো। তুমি এত পাগল কেন নদী? আমি তোমার জন্য পাগল আয়ান। তুমি আমাকে শাস্তি দাও, তুমি যা বলবে আমি তাই করব। আমি যদি বলি কাল সকালে তুমি এই বাড়ি থেকে চলে যাবে? আমি চলে যাব, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি সত্যিই মরে যাব। নদীর গলা বুঝে আসছে। সে ফ্লোরে মাথা ঠেকিয়ে পুপিয়ে পুপিয়ে কাঁদছে। আয়ন আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে হাঁটু গেড়ে নদীর সামনে বসলো। সে নদীর মুখটা নিজের দুহাতে তুলে ধরলো। নদীর চোখ মুখ কান্নায় লাল হয়ে গেছে, কাজল লেপটে পুরো গাল কালো হয়ে গেছে। আয়ান নিজের বুড়ো আঙ্গুল দিয়ে নদীর চোখের জল মুছে দিল। তুমি এত বড় একটা মাস্টার মাইন্ড, তুমি সবাইকে বোকা বানিয়েছো, আর এখন বাচ্চাদের মতো কাঁদছো। আমি মাস্টার মাইন্ড না, আমি শুধু একটা সাধারণ মেয়ে যে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে। তুমি খুব ভয়ঙ্কর নদী, কিন্তু তোমার এই ভয়ঙ্কর রূপটার প্রেমে আমি পড়ে গেছি। তুমি তুমি কি বললে আয়ান? আমি ঠিকই বলেছি, আমি তোমার এই পাগল করা ভালোবাসার কাছে হেরে গেছি নদী। আমি চাইলেও আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না। নদীর কান্নার শব্দটা হঠাৎ থেমে গেল। সে অবাক দৃষ্টিতে আয়ানের চোখের দিকে তাকিয়ে রইল। আয়ানের চোখে কোনো রাগ নেই, সেখানে শুধু এক গভীর আর তীব্র অধিকার বোধ দেখতে পাচ্ছে নদী। আয়ান নদীকে মেঝে থেকে টেনে তুলে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। নদীর মনে হলো সে যেন স্বর্গে পৌঁছে গেছে। সে আয়ানের শার্ট খামচে ধরে আবার কাঁদতে শুরু করলো, তবে এবার সেটা আনন্দের কান্না। তুমি সত্যিই আমাকে মেনে নিলে আয়ান? তুমি আমাকে কোনো রাস্তা খোলা রেখেছো নাকি? তুমি তো চারদিক থেকে আমাকে এমন ভাবে আটকিয়েছো যে আমার আর পালানোর কোনো জায়গা নেই। আমি তোমাকে কোনোদিনও পালাতে দেব না, তুমি শুধু আমার। হ্যাঁ, আমি শুধু তোমার, কিন্তু এরপর থেকে তুমি আর কোনো লুকোচুরি খেলবে না, সব কথা আমাকে সরাসরি বলবে। আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমার কাছে কিছু লুকাবো না। আয়ান নদীর কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তারপর সে নদীর চোখের পাতা, গাল আর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। নদীর শরীরটা একটা সুখের শিহরণে কেঁপে উঠল। আয়ান নদীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ঘরের মৃদু আলোতে নদীকে অসম্ভব মোহনীয় আর আবেদনময়ী লাগছে। নদীর লাল শাড়ির আঁচলটা খসে পড়েছে। আয়ান ধীর পায়ে দরজার ছিটকিনিটা ভালো করে আটকে দিল। সে ঘরের লাইটটা অফ করে শুধু বেডসাইড ল্যাম্পটা চালিয়ে রাখলো। আজ আর কোনো বাধা নেই নদী, আজ থেকে তুমি পুরোপুরি আমার। আমি তো সেই কবে থেকেই তোমার হয়ে আছি, তুমি তো এত দেরি করলে। দেরি করেছি বলেই তো আজকে রাতটা এত সুন্দর লাগছে। আয়ান নদীর পাশে এসে শুলো। সে নিজের আঙ্গুলগুলো নদীর চুলের ভেতর ঢুকিয়ে দিল। নদীর ঘাড়ের কাছে মুখ নিয়ে সে একটা গভীর শ্বাস নিল। নদীর শরীরের সেই চেনা মিষ্টি সুবাস আয়নকে মাতাল করে দিচ্ছে। নদীর চোখ দুটো লজ্জায় বন্ধ হয়ে আসছে। আয়নের হাত ধীরে ধীরে নদীর শাড়ির ভাঁজে হারিয়ে গেল। নদীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে আয়নের পিঠ শক্ত করে খামচে ধরল। আয়ান, আমার খুব লজ্জা করছে। আজ কোনো লজ্জা নেই, আজ শুধু তুমি আর আমি। আয়ানের ঠোঁট নদীর ঠোঁটকে খুব বুনোভাবে দখল করে নিল। নদীর সব প্রতিরোধ, সব অভিমানে একটা চুম্বনে গলে জল হয়ে গেল। সে আয়ানের বুকে নিজের সবটুকু সত্তা সঁপে দিল। আয়ান নদীর শাড়িটা খুব সাবধানে খুলে ফেললো। নদীর মসৃণ আর উন্মুক্ত শরীরটা ল্যাম্পের আলোয় চিকচিক করছে। আয়ান মুগ্ধ দৃষ্টিতে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে রইল। নদী দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলেছে। আয়ান নদীর হাত দুটো সরিয়ে দিল। তুমি এত সুন্দর কেন নদী? আমি এতদিন কিভাবে চোখ বন্ধ করেছিলাম? তুমি আমাকে দেখোনি কারণ তুমি দেখতে চাওনি, এখন তো দেখেছো। এখন আমি শুধু দেখবো না, আমি তোমাকে অনুভব করব। আয়ান নদীর সারা শরীরে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দিতে শুরু করলো।
নদীর মুখ থেকে অস্ফুট গোঙানির শব্দ বের হচ্ছে। তাদের এই মিলনটা কোনো জোর জবরদস্তির নয়, এটা ছিল দুই আত্মার এক গভীর আর তীব্র আকাঙ্ক্ষার পূর্ণতা। আয়ানের প্রতিটি ছোঁয়ায় নদী যেন নতুন করে জন্ম নিচ্ছিল। চরম মুহূর্তগুলোতে নদী শুধু আয়ানের নাম ধরে ডেকে উঠছিল। সারা রাতের দীর্ঘ ভালোবাসার পর তারা দুজন ক্লান্ত হয়ে একে অপরের বুকে জানালার ফাঁক দিয়ে ঘরে এসে পড়েছে। নদী, ওঠো, সকাল হয়ে গেছে। আর একটু ঘুমাতে দাও না, খুব ঘুম পাচ্ছে। তুমি তো সারা রাত আমাকে ঘুমাতে দাওনি, এখন নিজে ঘুমাচ্ছ। আমি কখন ঘুমাতে দেইনি? তুমি নিজেই তো আমাকে পাগল করে দিয়েছিলে। নদী চোখ কচলে উঠে বসলো। আয়ান শার্ট পরতে পরতে নদীর দিকে তাকিয়ে মুচকি হাসলো। নদীর গলার আর ঘাড়ে আয়ানের ভালোবাসার লাল দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। নদী আয়নার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেল। সে দ্রুত একটা তোয়ালে জড়িয়ে বাথরুমে ঢুকে গেল। আয়ান হো হো করে হেসে উঠলো। কিছুক্ষণ শক্ত করে তারা দুজন ফ্রেশ হয়ে নিচে নামলো। এই তো আমার সুন্দর জুড়ি এসে গেছে। তোদের মুখ দেখে বোঝা যাচ্ছে সব মানবিমান শেষ। নদী, তুই ঠিক আছিস তো? আয়ান তোকে বকেনি তো? আমি ওকে বকবো কেন আপু? ও তো আমার জানের টুকরা বউ, তাই না নদী? তুমি সবার সামনে এসব কি বলছো আয়ান? আরে শ্যালক সাহেব তো রাতারাতি পুরো রোমিও হয়ে গেছে। ভালো হয়েছে, বাড়িতে এখন শান্তি ফিরেছে। রাশেদকে আমি পুলিশে দেয়নি, ওকে শুধু বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের পরিবার সম্মানটা তো বেঁচে গেছে। আয়ান, তোরা আজই কক্সবাজারের টিকিট কেটে নে, তোদের হানিমুনটা তো আর হলো না। টিকিট কাটাই আছে আম্মু, আমি কাল রাতেই সব ব্যবস্থা করে রেখেছি। আমরা আজ রাতেই ফ্লাইটে উঠছি। শুনে খুব ভালো লাগলো বাবা, তোমরা সুখে থাকো, এটাই আমরা চাই। আয়ান হো হো করে হেসে উঠলো। কিছুক্ষণ পর তারা দুজন ফ্রেশ হয়ে নিচে নামলো। সবাই একসাথে বসে খুব আনন্দে নাস্তা করলো। নদীর বাবা মায়ের মুখটাও এখন বেশ উজ্জ্বল দেখাচ্ছে। তারা বুঝতে পেরেছেন তাদের মেয়ে ভুল পথে হাঁটলেও সে তার সঠিক গন্তব্যেই পৌঁছিয়েছে। রাতের ফ্লাইটে আয়ান আর নদী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। প্লেনের সিটে বসে নদী আয়ানের কাঁধে মাথা রাখলো। তুমি আমাকে সত্যি ক্ষমা করে দিয়েছো আয়ান? আমি তোমাকে শুধু ক্ষমাই করিনি নদী, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর আর অপ্রত্যাশিত একটা উপহার। আর তুমি হচ্ছ আমার সেই স্বপ্ন, যেটা আমি খোলা চোখে দেখতাম। এখন থেকে আর শুধু স্বপ্ন দেখবে না, এখন থেকে আমরা এই স্বপ্নটাকে একসাথে বাঁচবো। আয়ান নদীর কপালে একটা নরম চুমু এঁকে দিল। নদী চোখ বন্ধ করে আয়ানের বুকের ওম নিতে লাগলো। মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছে তাদের প্লেন, ঠিক যেন তাদের নতুন জীবনের মতো সব বাধা, সব সন্দেহ পেরিয়ে এক সুন্দর আর শান্ত গন্তব্যের দিকে। নদীর মাস্টার প্ল্যান সফল হয়েছে, তবে শুধু বুদ্ধির জোরে নয়, তার প্রবল আর সত্যিকারের ভালোবাসার জোরে। বড় অপর বান্ধবী এখন সত্যি সত্যি আয়ানের আদরের আর ভালোবাসার বউ।